আমাদের আজকে টপিক হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আজকে আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার নিয়ে পড়াশোনা করব। আর এখান থেকে আমাদের পরীক্ষাতে একটা সেট কোশ্চেন থাকতে পারে। লার্নিং আউটকাম: after ending of the lesson, student will able to know about instrumentation amplifier and its characteristics, operating principle of instrumentation amplifier, application and design procedure of instrumentation amplifier. আমরা যদি আজকের এই স্লাইডটা শেষ করতে পারি তাহলে আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার এবং এর যে ক্যারেক্টারিস্টিক্স আছে সে কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবো। তাছাড়া আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের যে অপারেটিং প্রিন্সিপাল, একটা সার্কিট থাকবে, সেই সার্কিট আসলে কিভাবে অপারেট করে তুমি এটা বর্ণনা করতে পারবা। তাছাড়া আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা করতেছি এটা কোন কাজে লাগতেছে, আর এটা কিভাবে আমরা ডিজাইন করব সেই সম্পর্কেও তোমরা একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের একটা হবে এই ক্লাসটা শেষ হওয়ার পর। আশা করি তোমরা সবাই এটা এনজয় করবা। ইন্ট্রোডাকশন: ফার্স্টে আসি যে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। দেখো যে লেখা আছে কি, আর ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইজ ইউজড টু অ্যাম্পলিফাই ভেরি লো লেভেল সিগন্যাল, রিজেক্টিং নয়েজ অ্যান্ড ইন্টারফারেন্স সিগন্যাল। ঠিক আছে, এখানে আমাদের একটা এক্সাম্পল, একটা ডেফিনেশন দিচ্ছে যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজড টু অ্যাম্পলিফাই ভেরি লো লেভেল সিগন্যাল, রিজেক্টিং নয়েজ অ্যান্ড ইন্টারফারেন্স সিগন্যাল। এটা আমরা লাইন দেখে এটা বুঝলাম। আসলে এই জিনিসটা পড়লে কিন্তু আমরা ঠিক মতো বুঝতে পারবো না আসলে আমাদের যে ফিলোসফি, কেন আমরা ইউজ করতেছি, আর লো লেভেল সিগন্যালটা আসলে কি, কেন এটা আমরা অ্যাম্পলিফাই করা দরকার। ঠিক আছে, সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। আমরা সবাই এই ইসিজির কথা শুনছি, অনেকে ইসিজি টেস্টও করছে বা তাদের পরিবারে হয়তো বা কেউ করতে করে থাকতে পারে। যেমন হার্টবিট থাকে, আমাদের হার্টবিট আমরা মেজার করি। দেখো আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রতিনিয়ত একটা সিগন্যাল উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা ওই সিগন্যাল গুলোকে কিন্তু দেখতে চাই। এখন আমরা অনেকে আবার গত ক্লাসে আমাদের কয়েকজন স্টুডেন্ট বলছিল যে স্যার আমাদের শরীরের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয়। এখন তোমরা আমাকে বলো যে আমাদের শরীরের মধ্যে কি ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয়? তোমাদের কোনো আইডিয়া স্যার আছে? হতে পারে স্যার। স্যার হতে পারে স্যার, আমাদের শরীরে স্যার 10⁻20 56 এর প্রোটন বা ইলেকট্রন আছে স্যার। হ্যাঁ, মানে এখানে কি ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয় সেটা আমাকে বলো। স্যার হতে তো পারে স্যার, যেহেতু ইলেকট্রনের প্রভাব স্যার আমাদের শরীরে আছে, সেক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা স্যার থাকতে পারে স্যার। দেখো আমাদের শরীরের মধ্যে যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন একটা কাজই হইতো, ঠিক আছে, এটা কিন্তু সঠিক না, বুঝছো। আমাদের শরীরের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয় না, কিন্তু আমাদের শরীরের যে কার্যকলাপ আছে সেগুলোকে আমরা ইলেকট্রিক্যালের মাধ্যমে দেখতে চাই। যেমন তুমি যদি একটা কথা তোমাকে একটু এক্সাম্পল দিতে পারি, আমরা যে মাইক্রোফোন ইউজ করি, মাইক্রোফোনে কিন্তু আমরা অনেক কম সাউন্ডে কথাবার্তা বলি, কিন্তু অনেক দূর পর্যন্ত শুনতে পাই মাইকের সাহায্যে। তার সে কি করতেছে, সে কিন্তু সাউন্ডটাকে, আমাদের যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে প্রথমে ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে। ইলেকট্রিক্যালে কনভার্ট করার পর তাকে আবার অ্যাম্পলিফাই করতেছে, দেন আবার তাকে আবার ফিজিক্যাল কোয়ান্টিটি মানে সাউন্ডে কনভার্ট করতেছে। বিধায় কিন্তু আমরা অনেক দূরে শুনতে পাই। এখন ওই জায়গাতে যদি কোনো কারণে পাওয়ার না থাকে, কারেন্ট না থাকে, তাহলে কি অবস্থা হবে? তুমি কি শুনতে পাবা? তুমি তোমার ভয়েস শুনতে পাবা, আর কোনো কাজ করবে না। তাহলে তার মেন কাজটা কি ছিল? একটা মাইক্রোফোনের কথা যদি আমরা কনসিডার করি, তাহলে মাইক্রোফোন কি করতেছে? দেখো এটা একটা মাইক্রোফোন, ধরো এখানে এম লেখা রাখলাম, মাইক্রোফোন। সে ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে, ঠিক না? এটা আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটা আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল। দেন আমাদের এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে আমাদের কি করতে হবে? এই ইলেকট্রিক সিগন্যালকে আমাদের অ্যাম্পলিফাই করতে হবে যাতে আমরা অনেক দূর পর্যন্ত শুনতে পাই। ঠিক আছে না? তাহলে এখানে আমরা কি করবো? অ্যাম্পলিফাই ইউজ করবো। অ্যাম্পলিফায়ার যদি ইউজ করি, দেন এটাকে আমরা কি করতে হবে? এটাকে আবার সাউন্ডে কনভার্ট করতে হবে, দেন এটাকে আমরা সাউন্ডে নিয়ে আসবো। তাহলে কিন্তু একটা মাইক্রোফোন কাজ করে। এটাই হলো মাইক্রোফোনের অপারেটিং প্রিন্সিপাল। তাহলে দেখো আমাদের কিন্তু সাউন্ড যেটা ছিল সেটা কি ছিল? ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না। এই আমরা এখন কথা বলতেছি এটাও কিন্তু আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল না, এটা কি? এটা হচ্ছে সাউন্ড, ভয়েস। এই ভয়েসটাকে যদি আমরা কথা বলতে চাই, এই আমি তোমাদের বলতেছি, দেখো শুনতে পাচ্ছ কিনা, কিংবা তোমাদের সাউন্ড কি কম হচ্ছে না বেশি হচ্ছে, তাহলে মানে এর একটা ইলেকট্রিক্যাল ব্যাপারটা থাকে বা সিগন্যালের একটা ব্যাপার থাকে। এই জন্য আমরা কি করতেছি, সাউন্ডটাকে প্রথমে আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছি। যদি আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা অ্যাম্পলিফায়ার একটা অপশন থাকে, সেই অ্যাম্পলিফায়ার অপশনের মাধ্যমে আমরা অ্যাম্পলিফাই করতে পারবো। দেন ওই অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আমাদের সিগন্যালের স্ট্রেংথ যখন বেড়ে যাবে
তখন আমার সাউন্ডটাও জোরে শুনতে পাবো। এটাই হলো আমাদের হচ্ছে একটা মাইক্রোফোনের অপারেটিং প্রিন্সিপাল। আসলে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা আসলে কোন কোন ক্ষেত্রে লাগে সেটা যদি তুমি বুঝতে পারো, দেন এটা তুমি ডেফিনেশন করতে পারবা। দেখো এখানে কি দেয়া আছে, এক্সাম্পল ক্যান বি হার্টবিট, ব্লাড প্রেশার, টেম্পারেচার মেজারমেন্ট অ্যান্ড আর্থকোয়াক অ্যান্ড সো অন। ঠিক আছে, মানে কি আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা আসলে হার্টবিট মেজারের ক্ষেত্রে, ব্লাড প্রেশার নির্ণয়ের ক্ষেত্রে, টেম্পারেচার মেজারমেন্ট এবং আর্থকোয়াকের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা ব্যবহার করা হয়। এখন তুমি দেখো আমাদের শরীরের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকতেছে না, কিন্তু আমরা যখন আমাদের যেটা হাত থাকে বুকের বাম পাশে, আমরা যদি বুকের বাম পাশে হাত দেই তাহলে দেখবে যে একটা শব্দ হচ্ছে, ধুক 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 শব্দ হয়। মানে হাতটা যে প্রতিনিয়ত চলতেছে আমরা বুঝতে পারতেছি, ঠিক না? তোমরা কি শুনতে পাচ্ছ যে তোমার বুকের বাম পাশে শব্দ হচ্ছে একটা করে? জি স্যার। জি স্যার। তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি তো স্যার। হ্যাঁ স্যার, বুঝতে না পারলে তো স্যার মারাই গেছি স্যার। হ্যাঁ, মারাই গেছো। হ্যাঁ, তাহলে বুকের বাম পাশে আমাদের কিন্তু শব্দ হচ্ছে, ঠিক আছে? এখন ওই সাউন্ডটাকে আমাদের কি করতে হবে, আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করব। ঠিক আছে, ইলেকট্রিক্যালে কনভার্ট করে আমরা দেখবো আমরা কিন্তু একটা ইসিজি যখন করি, এটা আমাদের শরীর ধরো, এটা আমাদের এখানে আমাদের একটা মেশিন থাকে, ইসিজি মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা কি করতেছি, এই মেশিনের মাধ্যমে আমরা এখানে একটা ডিসপ্লেতে দেখতেছি। দেখো আমাদের সিগন্যালটা কিন্তু এরকম থাকে, ইসিজি সিগন্যাল। ঠিক আছে, এরকম একটা আমরা ইসিজি সিগন্যাল আমরা দেখতে পাই। ঠিক আছে, কিন্তু আমাদের এই সিগন্যাল কিন্তু আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হচ্ছে না, আমরা এই সিগন্যালটাকে কিন্তু কনভার্ট করতেছি। কিভাবে কনভার্ট করতেছি, ধরো এটা আমাদের বডি আছে, এই বডিটা থেকে যে সাউন্ড উৎপন্ন হচ্ছে, আমাদের হার্ট যে থাকতেছে, এই হার্ট থেকে যে সাউন্ড উৎপন্ন হচ্ছে, সেই সাউন্ডটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছি। তাহলে এই কাজটা করে আমাদের ট্রান্সডিউসার। একটু মনে রাখবা, তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো যে ট্রান্সডিউসারটা কি। ট্রান্সডিউসারের কাজ হলো ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে সাউন্ড হতে পারে, তারপর নয়েজ হতে পারে, এগুলোকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা। ঠিক আছে, তাহলে এখানে আমরা ট্রান্সডিউসার ইউজ করলাম, ট্রান্সডিউসার। ঠিক আছে, ট্রান্সডিউসারের মাধ্যমে আমরা কি করতেছি, এই বডি থেকে বা আমাদের হার্ট থেকে যে সাউন্ড হচ্ছিল সেই সাউন্ডটাকে আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করতেছি, ইলেকট্রিক্যালে কনভার্ট করছি। তাহলে এখন দেখো আমাদের বডি থেকে যে সিগন্যাল উৎপন্ন হইলো, সেই সিগন্যালটাকে যখন আমরা ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছি, সেটা কিন্তু অনেক লো লেভেলের সিগন্যাল। এই সিগন্যালের রেঞ্জ থাকে ধরো হয়তো বা ধরো যে 10 মিলিভোল্ট অথবা তার চেয়ে কম। ঠিক আছে, মিলিভোল্ট রেঞ্জের এই সিগন্যালটা উৎপন্ন হয়। কিন্তু আমরা যে ডিসপ্লে ইউজ করি সেই ডিসপ্লে রেঞ্জ থাকে হচ্ছে 1 ভোল্ট থেকে 5 ভোল্ট এর মধ্যে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। ঠিক আছে, খুব ভালোভাবে স্মুথলি দেখতে পাই। তাহলে আমাদের এখানে 10 মিলিভোল্ট সিগন্যালটা উৎপন্ন হচ্ছে, এই সিগন্যাল কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পাবো না। তাহলে এখানে আমাদের কি দরকার, এখানে আমাদের এই সিগন্যালের রেঞ্জটাকে অ্যামপ্লিফাই করা দরকার, বৃদ্ধি করা দরকার। তাহলে কি করব আমরা, আমরা একটা অ্যামপ্লিফায়ার ইউজ করব। এই অ্যামপ্লিফায়ারের কাজ হবে এই সিগন্যালের রেঞ্জটাকে বৃদ্ধি করা। তাহলে আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে লো লেভেল সিগন্যাল, মানে এর ম্যাগনিটিউডটা অনেক কম, আমরা সচরাচর এটাকে দেখতে পাবো না। কিন্তু আমাকে তো দেখতে হবে, ডাক্তারকে দেখাইতে হবে যে আমার হার্টের পরিস্থিতি কিরকম বা আমার ব্লাড প্রেশারটা কিরকম। ঠিক তখন আমরা এখানে একটা অ্যামপ্লিফায়ার ইউজ করি। আমরা জানি অ্যামপ্লিফায়ারে একটা গেইন থাকে, ঠিক না? এই অ্যামপ্লিফায়ারে ধরো গেইন ধরলাম আমরা এখানে 1000 ধরলাম। এই 1000 যদি আমরা গেইন রাখি তাহলে দেখো এখানে আমরা 1 ভোল্ট পাচ্ছি, যেটা আমরা খুব ইজিলি ডিসপ্লেতে শো করতে পারতেছি। আর এই অ্যামপ্লিফায়ারটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার। ঠিক আছে, এখানে যে আমরা অ্যামপ্লিফায়ার ইউজ করতেছি হাই গেইনের অ্যামপ্লিফায়ার, সেই অ্যামপ্লিফায়ারটাকে বলে আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার। এই জন্য বলা হচ্ছে an instrumentation amplifier is used to amplify very low level signal, rejecting noise and interference signal. আমরা লো লেভেল সিগন্যালটা বুঝলাম, এখন আমাদের রিজেক্টিং নয়েজটা কিভাবে করতেছে আর ইন্টারফারেন্স সিগন্যালটা কিভাবে করতেছে সেটা এখন আমরা বুঝবো। ধরো আমরা এখন এটা মেজার করতেছি, আমাদের শরীরে ইসিজি করতেছি। ঠিক আছে, ইসিজি যখন করব তখন ডক্টর থাকবে, নার্স থাকবে। ডক্টর, এখানে ধরো একটা ডক্টর আছে, এখানে এখানে একটা ডক্টর আছে, একটা নার্স ধরে এখানে বসে আছে। ঠিক আছে, এখানে ডক্টর আর নার্স দাঁড়ায় আছে। ডক্টর আর নার্স কথাবার্তা বলবে না? কথাবার্তা বলবে। ধরো কথাবার্তা বলতেছে, অথবা নার্স কোনো যন্ত্রপাতি নাড়াচাড়া করতেছে, শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে এই যোজনার কারণে কিছু নয়েজ উৎপন্ন হয়। তাহলে ট্রান্সডিউসারের কাজ কি, ট্রান্সডিউসারের কাজ হলো
সাউন্ডটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা। সাউন্ডটা কি করতেছে? ইলেকট্রিক্যালে কনভার্ট করা। তা দেখো এই দুজনের মধ্যে কিছুটা নয়েজ ক্রিয়েট হবে, এই নয়েজটাও কিন্তু এই ট্রান্সডিউসার কিন্তু কনভার্ট করে দেবে, কনভার্ট করে ইলেকট্রিক্যালে নিয়ে আসবে। এখন এটা যদি ইলেকট্রিক্যাল আসে তাহলে আমাদের এই যে সিগন্যাল ছিল সেই সিগন্যালের মধ্যে কিন্তু একটা নয়েজের ইফেক্ট থাকবে, যেটা থাকলে আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে আমাদের কাজ কি হবে? এই নয়েজটাকে রিমুভ করতে হবে। এই রিমুভ করার কাজটাই করবে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। আশা করি বুঝতে পারছো। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারতেছি। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার নিয়ে কোনো কোশ্চেন আছে তোমাদের? তোমাদের কোনো কোশ্চেন আছে বলো? না স্যার, কোশ্চেন নেই স্যার। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে? না স্যার, না কোশ্চেন নাই। স্যার। না স্যার, কোশ্চেন নেই। তোমরা কি ফ্রিজের মধ্যে ঢুকে গেছো নাকি, না কোনো কথা বলতেছো না? স্যার স্যার, বলছি তো বলতেছি তো স্যার, তাই স্যার। বলতেছি স্যার, তো বলতেছি স্যার। আমি শুনতে পাচ্ছি না, এই কেবল শুনতে পাচ্ছি। দেখো আমাদের এখানে যে হার্টবিট আছে না, এই হার্টবিট দেখতেছো, হার্টবিটটা বুঝলাম। ব্লাড প্রেশার যারা দেখছিলাম, ব্লাড প্রেশার কিন্তু আমরা দুই ভাবে মেজার করতে পারি, একটা অ্যানালগ, একটা হচ্ছে কি ডিজিটাল, ঠিক আছে না? অ্যানালগটা জি তোমরা স্যার। দেখছো যে কানের মধ্যে একটা ইয়ে থাকে, দিয়ে রাখা লাগে, ওর নাম আমি জানি না, টেলিস্কোপ না কি যেন বলে, ওটা দিয়ে রাখার পর, স্যার। টেলিস্কোপ না? স্যার, জি, হ্যাঁ, ওটা কানের মধ্যে দিয়ে রাখি, দিয়ে রাখার পর চিত্র শব্দ হলে আমরা বুঝি যে এর ব্লাড প্রেশারটা এরকম। আমরা তখন একটা ডিসপ্লে থাকে ঘড়ির মতো, কাটার মতো, সে নাড়াচড়া করে তখন শব্দ উৎপন্ন হয়, তখন আমরা বুঝি যে এর ব্লাড প্রেশারটা এরকম, ঠিক আছে? আর একটা আছে কি ডিজিটাল। ডিজিটালে কি হয়? ডিজিটালে তোমার এখানে ডিসপ্লে থাকে, এই ডিসপ্লেতে আমরা দেখতে পাই কত তোমার হয়েছে, মানে ব্লাড প্রেশার কত হয়েছে, 180/90 বা 180/80, এরকম আমরা বুঝতে পারি। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার লেখা থাকে, বা পালস রেট এভাবে লেখা থাকে, ঠিক আছে? আমরা কিন্তু এই ডিজিটাল নিয়েই পড়তেছি এখন। তো দেখো আমরা যখন ডিসপ্লেতে দেখতে চাচ্ছি তখন দেখবো যে এখানে একটা ব্যাটারি লাগে। ব্যাটারি মানে কি? ইলেকট্রিক্যাল লাগতেছে, ইলেকট্রিক্যাল পাওয়ার লাগতেছে। তাহলে এখানে আসলে কিভাবে কাজ করতেছে? আমাদের রক্তের যে প্রেশারটা থাকে, দেখো তুমি যখন রক্ত হাতটাকে চাপ প্রেশারে রাখবা তখন দেখবা যে রক্ত একটা বাধা সৃষ্টি করতেছে, ঠিক আছে? তাহলে সেখানেও কিন্তু একটা সিগন্যাল উৎপন্ন হয়। ওই যে রক্ত যে প্রেশারটা আছে, রক্তের প্রেশারটাকে সে ইলেকট্রিক্যালে কনভার্ট করে, ঠিক আছে? কিসের মাধ্যমে কনভার্ট করবে? এটা কিন্তু ট্রান্সডিউসারের মাধ্যমে কনভার্ট করবে। ট্রান্সডিউসারের কাজই হলো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, প্রেশার হইতে পারে, সাউন্ড হইতে পারে, বা অন্য যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো ইলেকট্রিক্যাল না, সেগুলোকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা, ঠিক আছে? তাহলে আমাদের এই প্রেসারটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করলাম। তাহলে কনভার্ট করার পর আমরা কিন্তু এই ডিসপ্লেতে দেখতে চাই, দেখতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাম্পলিফাই করা দরকার হয়। এই অ্যাম্পলিফায়ার কাজটাই করে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। যদি পরীক্ষাতে আসে হোয়াট ডু ইউ মিন বাই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, তখন তোমাকে কিন্তু এগুলো বর্ণনা করতে হবে। তখন তোমাকে এই হার্টবিটের মেজারমেন্ট একটু হিন্ট দিতে হবে, যদি পারো তো ভালো নাম্বার পাবা। আশা করি বুঝতে পারছো। The main function of the main function of this amplifier is to reduce sulfur noise that is chosen by the circuit, ঠিক আছে? এই যে নয়েজ ক্রিয়েট হচ্ছে আমাদের সার্কিটের মধ্যে, যে নয়েজ ক্রিয়েট হচ্ছে, যেমন ডক্টর নার্স কথা বলার কারণে নয়েজ ক্রিয়েট হতে পারে, নার্স কোনো যন্ত্রপাতি ইউজ করার কারণে নয়েজ হতে পারে, বা অন্য কোনো কারণে যদি নয়েজ ক্রিয়েট হয় তাহলে সেই নয়েজটাকে রিমুভ করার কাজটা করবে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার? তখন তোমাকে বলতে হবে এভাবে, the instrumentation amplifier has mainly two function. First one is it amplify very low level signal, and also it reduce sulfur noise which is created by circuit. তাহলে আমাদের এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা মোটামুটি কমপ্লিট হইলো এখন। তাহলে এখন আমরা পড়বো যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তাহলে আমাদের দেখো যে আমরা যখন ক্লাস 5 এ পড়তাম মনে হয়, তখন একটা কবিতা ছিল যে আদর্শ ছেলে। ওই কবিতা থেকে কিন্তু আমরা বুঝতাম যে একটা আদর্শ ছেলে হইতে হলে এইসব গুণ থাকা দরকার। যেমন কবিতা ছিল কিরকম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর, ঠিক না?
তাহলে এখানে কিন্তু কবিতার মাধ্যমে কবি আমাদের বুঝাইছে যে আদর্শ ছেলে হওয়ার জন্য আমাদের এই এই গুণ থাকা দরকার। তুমি এখন তোমার সাথে তুলনা করো, একটা আদর্শের সাথে তুলনা করো, কিছু না কিছু তোমার একটা খামখেয়ালি থাকবে, হয়তো বা ধরো তুমি মিথ্যা কথা বেশি বলতেছো, বা তুমি ধরো যে অন্য কোনো খারাপ কাজ করতেছো যেটা ওই গুণাবলীর মধ্যে থাকতেছে না। মানে একটা মানুষ পুরোপুরি ভাবে পারফেক্ট আদর্শ মানুষ হইতে পারে না, যদিও তার মধ্যে আদর্শের গুণাবলী বেশি থাকলে আমরা বলে নেই যে মানুষটা ভালো ছিল। ঠিক তেমনি আমাদের একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার আছে যেটা হচ্ছে আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, যেটা প্রকৃতিতে পাওয়া যায় না, কিন্তু আমরা আমরা ধরে নিব যদি এর মধ্যে যদি গুণাবলী থাকে বা এখান থেকে যদি আমরা 90% কভার করতে পারি, তখন সেই অ্যাম্পলিফায়ারটা আমরা বলবো ভালো অ্যাম্পলিফায়ার। তাহলে ফার্স্টে আমরা দেখি যে কি আমাদের এর বৈশিষ্ট্যগুলো আছে, দেখি একটা একটা করে দেখি। দেখো ফার্স্টে আমরা কি বলতেছি, ইনপুট টু দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার উইল হ্যাভ ভেরি লো লেভেল সিগন্যাল। ঠিক আছে, এই মাসেজ করে দিও। Input to the instrumentation amplifier will have very low signal energy। ঠিক আছে, আমরা কি করলাম দেখো, আমরা যখন ইসিজি করলাম, ব্লাড প্রেসার করলাম, তখন কিন্তু ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের কাজ কি ছিল, আমাদের হচ্ছে সিগন্যালের স্ট্রেসটাকে বৃদ্ধি করা, ইট অ্যাম্পলিফাই দ্য লো লেভেল সিগন্যাল। তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারে যে ইনপুট থাকবে সেই ইনপুট সিগন্যালের স্ট্রেস থাকবে অনেক কম, আর এই অ্যাম্পলিফায়ারের গেইন থাকবে অনেক বেশি, যেমন 1000 আমরা ধরছিলাম, বা 2000 হইতে পারে, বা 3000 হইতে পারে। তাহলে এই জন্য বলতেছে যদি আমরা হাই লেভেলের সিগন্যালটা জেনারেট করতে চাই, যদি আমরা ডিসপ্লেতে দেখতে চাই, তখন আমাদের এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ইনপুটটা হইতে হবে লো সিগন্যাল এনার্জি। ঠিক আছে, এটা লো সিগন্যাল এনার্জিকে হাই সিগন্যাল এনার্জিতে কনভার্ট করার জন্য ইট মাস্ট কন্টেইন হাই গেইন। তাহলে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের গেইন কি হইতে হবে, গেইন হইতে হবে অনেক বেশি, হাই গেইন। ঠিক আছে, জি স্যার। 2 নাম্বারটা আমরা দেখবো। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমাদের হাই গেইন। 2 নাম্বারটা আসি, দেখো the gain can be easily adjustable using a single control। তাহলে আমাদের এই যে গেইন থাকবে সেই গেইনটাকে কিন্তু আমরা ইজিলি অ্যাডজাস্ট করতে হবে। যেমন তোমাকে যদি একটা एग्जांपल দিই, এরকম আমাদের এখানে লো লেভেল সিগন্যাল উৎপন্ন হচ্ছে 1 মিলিভোল্ট থেকে 5 মিলিভোল্ট, আর আমরা এখানে তৈরি করব হচ্ছে 5 ভোল্ট তৈরি করতে চাচ্ছি আমি। ঠিক আছে, আমরা ডিসপ্লেতে 5 ভোল্ট দেখাবো, আর আমাদের তৈরি হচ্ছে 1 মিলিভোল্ট থেকে 5 মিলিভোল্ট। তাহলে আমরা কি করব, তাহলে আমরা গেইনের মানটা কিন্তু কন্ট্রোল করতে হবে। যখন আমাদের এইখানে সিগন্যালের মান যখন 1 মিলিভোল্ট, তাহলে আমরা গেইন দিব 5000। যখন আমাদের সিগন্যালের মান 2 মিলিভোল্ট, তখন কিন্তু আমাদের এই যে পাস করতে হলে কত দিতে হবে, 2.2500 গেইন করতে হবে। ঠিক আছে, এরভাবে আমাদের গেইনটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা যদি প্রত্যেকবার যদি গেইন চেঞ্জ করে দেব, সমস্যা না? সমস্যা। এই জন্য আমরা এখানে একটা কন্ট্রোলার ইউজ করব, যে কন্ট্রোলারের কাজ হবে এই নবটা আমরা ঘোরাবো, ধীরে ধীরে ঘোরাবো, আর ধীরে ধীরে এই গেইনটা চেঞ্জ হয়ে থাকবে। আর গেইনটা চেঞ্জ হলে কিন্তু আমাদের সিগন্যালের স্টেজটাও চেঞ্জ হবে। ঠিক আছে, এই কারণে আমাদের এখানে আমরা বলতেছি the gain should be easily adjustable using a single control। একটা কন্ট্রোলের সাহায্যে আমরা এই গেইনটাকে কন্ট্রোল করতে পারবো। যখন আমাদের যে গেইন দরকার হবে সেই গেইনটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তারপর আমরা পরেরটাতে যাই। দেখো, it must have high input impedance and low output impedance to prevent the loading। তাহলে আমাদের এখানে কি বলছে, এই অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই হইতে হবে এবং আউটপুট ইম্পিডেন্সটা অনেক লো হইতে হবে, যাতে আমাদের লোডিংটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, লোডিংটাকে আমরা যদি বাদ দিতে চাই। তাহলে ফার্স্টে দেখো আমাদের কিন্তু এটা তোমরা হয়তো পড়ে আসতে পারো, এখন না পড়ে আসলে আমাকে বলবা, কারণ এটা পরীক্ষা আমি দেই যে আসলে লোডিংটা বলতে কি বোঝায় এখানে, হোয়াট ইজ লোডিং and why the input impedance is high and output impedance is low। তাহলে ইনপুট ইম্পিডেন্স হাই করার কারণটা কি, লো করার কারণটা কি, এটা কি কেউ বলতে পারবা? তোমরা প্রিভিয়াস সেমিস্টারে পড়ে আসছো যে একটা অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স কেন হাই হয়, আউটপুট ইম্পিডেন্স কেন লো হয়, আর এই লোডিংটা আসলে কি? স্যার ভোল্টেজ ভোল্টেজ গেইন ডিভাইস তাই নাকি স্যার? ভোল্টেজ মানে আমরা জানি আপনার ওই যে মানে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আপনার আছে হাই ইনপুট ইম্পিডেন্স হওয়ার কারণ জানতাম তো স্যার, আপনার এটা ভোল্টেজ গেইন ডিভাইস, কারণ আপনার এর উদ্দেশ্যই তো আপনার হচ্ছে ভোল্টেজ যেটা ওটা হচ্ছে আপনার ইনপুট ড্রপ করে দেয়া আর কি, সেই না কারণে তো না 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 না, দেখো তোমার রেসপন্সিভ একটু ভুল আছে, তুমি একটু ক্লিয়ার ভাবে দেখো।
যে তোমাদের এই কনসেপ্টটা বোঝার আগে তোমাদের একটা গল্প বলি, তা তোমাদের কনসেপ্ট একটু ভালো ক্লিয়ার হবে। দেখো তুমি ধরো তোমার এখানে কেউ একজন আসছে, তোমার কোনো ফ্রেন্ড আছে এখানে, তোমার ফ্রেন্ডের বাসা হচ্ছে এটা, ঠিক আছে? তোমার ফ্রেন্ড এই বাসাতে আছে। এখন তুমি থাকো হচ্ছে এই বাসাতে, তোমার তোমার এরিয়ার নাম ধরলাম হচ্ছে এটা এরিয়া 2, এটার নাম হচ্ছে এরিয়া 1। এখন তুমি, তোমার ফ্রেন্ড তোমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি ওর বাসায় যাও, বাসায় দেখা করো, ঠিক আছে? তোমার কাছে চারটা রাস্তা আছে, সরি তিনটা রাস্তা আছে এরকম। এই তিনটা পথ দিয়ে তুমি যাইতে পারবা তোমার ফ্রেন্ডের বাসায়। এখন প্রবলেম হইলো এই ফ্রেন্ডের যে ভাই আছে সেই ভাই তোমাকে পছন্দ করে না, ঠিক আছে? সে চায় তুমি তার সাথে মিশো না, এবং সে খুব চেষ্টা করে যে তুমি তার বাসায় না যাইতে পারো। আর ওই ভাইটা এই রাস্তাতে বসে আছে। ফ্রেন্ডের বাবাও সেম কেস, ফ্রেন্ডের বাবাও চায় না যে তুমি তার সাথে মিশো, এবং সে তোমাকে দেখতে পারে না, ঠিক আছে? সেও তোমার হচ্ছে এই রাস্তাতে বসে আছে। এখন তুমি বলো যে তোমার কাছে তিনটা পথ আছে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করবা, কোন পথটাকে চুজ করবা? স্যার যেই যেটা পথটা বাকি সেফ। অবস্থা থার্ড যেটা কেউ নাই যেখানে, যেটাতে স্যার। হ্যাঁ যেখানে আমাদের কেউ থাকবে না, আমরা আসলে কিন্তু সেটাতে চুজ করবো, ঠিক না? যেখানে বাধা কম। ঠিক তেমনি আমাদের সার্কিটের মধ্যে যে কারেন্ট থাকে, কারেন্টটা হচ্ছে আমাদের মতো, সে সবসময় খোঁজে যে কোন দিকে বাধা কম, কোন দিকে বাধা কম। এখন তুমি দেখো, ফার্স্টে আমরা এই প্রবলেমটা বোঝার আগে আমরা এই জিনিসটা বুঝবো। বোঝার কারণ হচ্ছে আমরা এইটাকে উল্টা ভাবে চিন্তা করব, ঠিক আছে? আমরা এখন ধরবো ইনপুট ইম্পিডেন্স লো, ঠিক আছে, আর আউটপুট ইম্পিডেন্স হাই। এই এটা হলে আসলে আমাদের কি প্রবলেম হয় সেটা আমরা আগে দেখি, দেখলেই তুমি বুঝতে পারবা যে আমাদের উল্টাটা হবে হচ্ছে বিপরীতটা করলে। তো ফার্স্টে একটু দেখো, আমরা একটা সিস্টেম ডিজাইন করি। এই সিস্টেমের মধ্যে আমরা ধরলাম এটা একটা সিস্টেম, এখানে একটা ভোল্টেজ আমি দিলাম, এখানে আমাদের দুটো সাইড থাকে, এটা হলো আমাদের ইনপুট সাইড, এখানে একটা ইনপুট ইম্পিডেন্স থাকবে, এর পাশে একটা সাইড থাকবে, সেটা হচ্ছে আমাদের আউটপুট ইম্পিডেন্স থাকবে। এটা ধরলাম হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, ঠিক আছে? আর এটা ধরলাম আমাদের ইনপুট ইম্পিডেন্স। আউটপুট ইম্পিডেন্সের আমরা ধরলাম হচ্ছে এটা হাই ধরলাম, মানে এর যে রেজিস্ট্যান্স থাকে সেটা অনেক বেশি, ঠিক আছে? রেজিস্ট্যান্স মানে কি, বাধা অনেক বেশি। আর এখানে আমরা ধরলাম এর বাধাটা অনেক কম, লো ইনপুট ইম্পিডেন্স। তো দেখো, যখন আমাদের এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট এখন প্রবাহিত হচ্ছে, কারেন্ট মানে কি প্রবাহিত হচ্ছে, সোর্স আছে মিন্স কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্ট যখন এই পয়েন্টে আসবে, তখন সে কি করবে, তখন সে আমাদের মধ্যে ডিসিশন নেবে যে কোন পথে বাধা কম। তখন সে কি করবে দেখো তো, তখন সমস্ত কারেন্ট কিন্তু ইনপুট দিয়েই পাস করবে, আউটপুটে কিন্তু যাবে না। হয়তো আউটপুটে খুব কম কারেন্ট যাবে, ধরলাম আমরা সমস্ত কারেন্ট ইনপুট দিয়ে পাস করতেছে, কারণ লো ইনপুট ইম্পিডেন্স। তুমি দেখো আউটপুটে কি তুমি পাচ্ছ? আমাদের মেন কথা কি ছিল, আমাদের মেন কথা থাকে কি, আউটপুট বাড়াইতে হবে, বলে না যে এই ছেলেটা খুব করতেছে কিন্তু আউটপুট জিরো, তখন কিন্তু ছেলের সাথে কোনো ফ্রেন্ড থাকবে না। আবার ছেলেটা দেখো খুব কম করতেছে কিন্তু আউটপুট খুব ভালো, ছেলেটা ফার্স্ট পড়ে না কিন্তু ফার্স্ট হচ্ছে, তাহলে মনে করবে এই ছেলেটার ভিতরে কিছু একটা আছে, খুব ট্যালেন্ট ছেলে, ঠিক আছে না? তাহলে আমরা চাই যাতে কোনো সিস্টেমের আউটপুটটা যাতে বাড়ে। তুমি এখানে কি পাচ্ছ? এখানে কিন্তু তুমি কোনো আউটপুট পাচ্ছ না। যদি কোনো সিস্টেমের আউটপুট না পাও, তাহলে এখানে যে লোড থাকবে সেই লোড কিন্তু কাজ করবে না। এই অবস্থাটা বলা হয় লোডিং, মানে লোডটা আছে কিন্তু তোমার কাজ করতেছে না, সে কোনো সোর্সই পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না? কারণ তোমার ইনপুট ইম্পিডেন্স লো থাকার কারণে আউটপুটে কোনো কারেন্ট পাস করতেছে না, বিধায় আউটপুটে কোনো লোড কাজ করতেছে না। তুমি তুমি যদি এটাকে চেঞ্জ করে দাও, এখন যদি তুমি ইনপুটটাকে হাই করে দাও, তাহলে কি অবস্থা হবে? আউটপুটে যদি তুমি লো করে দাও, তাহলে কি অবস্থা হবে? লো করে দিলে যখন কারেন্টটা এই পজিশনে আসবে, তখন সে আবার ডিসিশন নেবে কোন দিকে যাব। দেখবে যে ইনপুটও অনেক হাই, না 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 অনেক বেশি কষ্ট যাবো না এদিকে, এদিকে আমার কষ্ট নাই, তাহলে সে কারেন্টটা আউটপুট দিয়ে পাস করবে। আর যখন আউটপুটে পাস করবে, তখন কিন্তু লোড গুলো কিন্তু ওই কারেন্টটা পাবে, বিধায় কিন্তু আমাদের লোডিং থাকতেছে না। এই কারণে একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যখন আমরা ডিজাইন করি, তখন এর ইনপুট ইম্পিডেন্সটা হাই রাখি, যাতে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করতে না পারে, যাতে আমাদের লস কম হয়। আর আমরা চাই সবসময় আউটপুটটা যাতে বেশি হয়, এই কারণে আমাদের আউটপুট ইম্পিডেন্সটা লো করতে হয়, যাতে এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট পাস করে এবং আউটপুট যাতে বেশি হয়। আশা করি বুঝতে পারছো, যে পরীক্ষায় আসলে লিখতে পারবা তো যে ইনপুট ইম্পিডেন্স কেন হাই করা হয়, আউটপুট ইম্পিডেন্স কেন লো করা হয়। জি স্যার। জি স্যার, লিখতে পারবো স্যার। আর এটা ভালো করে পড়বা, তোমাদের ভাইবাতেও কিন্তু ধরে, অনেকে হয়তো বা তোমার টিচার হবা এখানে, ঠিক আছে? অনেকে দেখবা যে তোমাদের এই ব্যাচটা অনেক বড়, তো এই ব্যাচ থেকে হয়তো বা অনেক টিচার হইতে পারবা, 2-3 জন টিচার নিতে পারে। তখন ভাইবাতে কিন্তু এই কোশ্চেন গুলো তোমাদের
ধরে, যেমন আমাকেও এগুলাই মাঝে মাঝে ধরে, 2-3 জায়গায় ধরছে এগুলাই, যে একটা অপেমের ইনপুট ইম্পিডেন্স কেন লো রাখা হয়, আর কেন সরি ইনপুট ইম্পিডেন্স কেন হাই রাখা হয়, আউটপুট ইম্পিডেন্স কেন লো রাখা হয়, এগুলো কিন্তু তোমাদের কোশ্চেন ধরে। ঠিক আছে, এগুলো এখন থেকে প্রিপারেশন নেবা। মনে করবা যে সিএসসি পড়ছো মানে তোমাকে সিএসসি ধরবে তা না, কিন্তু ভাইবা বোর্ডে কিন্তু সিএসসিও থাকে, টিপুরিও থাকে, সবাই থাকে, মানে মিশ্রিত অবস্থা থাকে। তোমাকে যে কেউ কোশ্চেন করতে পারে, কারণ তোমরা যে 8-6 বলো। সিএসসির কোনো কোশ্চেন পাইছেন স্যার আপনার পরীক্ষায়? স্যার চাকরির হ্যাঁ, পরীক্ষায় সিএসসি পরীক্ষায় আমাকে দিয়েছিল, বুঝছো, আমাকে একটা কোড লিখতে দিয়েছিল, কারণ আমরা তো সিএসসি ফার্স্ট সেমিস্টারে করি। আমি হচ্ছে তোমার ইস্টার্ন ইউনিভার্সিটি যখন গেছিলাম, তখন আমার পরীক্ষাতে 10টা কোশ্চেন ছিল, 10টা কোশ্চেনের মধ্যে 7টা কোশ্চেন ছিল কোড দিয়ে, প্রোগ্রামিং ছিল, সি প্রোগ্রামিং। যদিও তোমাদের মতো হাই লেভেলের প্রোগ্রামিং না, কিন্তু কারণ তোমরা জানোই যে আমরা যে লেভেলটা শিখি, ঠিক আছে, সেই লেভেল থেকে দেয়। আমরা তো বেসিক সি শিখি, আমরা তো তোমাদের মতো ওই যেমন কি বলে পাইথন আছে আর কিছু যেন তোমরা শিখো, সেগুলো তো আমরা শিখি না। আমাদের বলে যে দেখো তো একটা একটা প্রোগ্রাম, একটা তুমি একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামটা একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সকে রিভার্স করে দিবে। সহজই তো স্যার। হ্যাঁ, না এগুলো তো শোনা তো, আমরা তো ওইভাবে তো তোমাদের মতো শিখি না, ঠিক না, আমাদের তো লাগে না ওইভাবে রকম। কিন্তু তোমাদের যেহেতু পড়াতে হবে, যারা মনে করে যে আমাদের যে সিএসসি গুলো নিবো আমরা, কিন্তু আমাদের তো ত্রিপুরা তো সিএসসি থাকে, যাতে আমরা নিতে পারি, আমরা যাতে ওই কোর্স গুলো দেখাইতে পারি, ঠিক আছে, এই জন্য আমাদের ওগুলো টেস্ট করে। এখন তোমাদের যে ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিবা, সেই ইউনিভার্সিটি কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেমন দেখো যে ওই সাবজেক্টে তোমার টিচার দরকার, তাহলে তোমার কোশ্চিনটা হবে ওই সাবজেক্ট বরাবরই তোমার কোশ্চিনটা হবে, দেখবে যে তোমাকে নিলে ওই সাবজেক্ট তুমি ট্যাকেল করতে পারবা কিনা। এই জন্য সবগুলো প্রিপারেশন নিয়ে যাবা। তারপর আমরা পরেরটাতে আসি। দেখো আমাদের হচ্ছে দা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার শুড হ্যাভ হাই সিএমআরআর, ঠিক আছে, একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের সিএমআর হইতে হবে হাই হইতে হবে। Since the transistor output usually contain common mode signal such as noise, দেখো আমরা পড়ছিলাম না যে একটা ট্রানজিস্টরের মধ্যে কিন্তু নয়েজ থাকবেই, তাহলে সেই নয়েজটাকে আমাদের রিমুভ করতে হবে। এই রিমুভটা করার জন্য আমাদের সিএমআরআর টা হাই হইতে হবে। এখন তোমাদের কোশ্চেন হইতে পারে যে হোয়াট ইজ সিএমআরআর। তোমরা কি জানো যে সিএমআরআর মানে কি? অপেম তোমরা পড়ছো, তোমরা অপেম বলে জানার কথা। ওই যে কমন মোড রিজেকশন রেশিও না? ভেরি গুড, ভেরি গুড, এগুলো তোমরা জানেন তো। 33, তো তোমার সিজিপি কেমন রে? তুমি দেখি খুব ভালো বোঝো। সিজিপিএ স্যার আছে স্যার 3.9 সামথিং। তাই তো, তা তো ভালোই। 3.9 সামথিং হলে আছে কিছুটা, 3.9 3.8 পাওয়া তো স্বপ্নের কথা। সিএমআরআর মানে হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। বুঝছো, আমাদের সময় আমরা 3.8 হলে খুব খুশি, 3.75 হলে খুব খুশি। আমাদের তো ধরো যে 8 এর উপর পাওয়া মানে স্বপ্নের ব্যাপার, হয়তো বা একজন পায়। কমন মোড রিজেকশন রেশিও, ঠিক আছে, তাহলে আমরা সিএমআর মানে কি, কমন মোড রিজেকশন রেশিও, ইট ইজ দ্য রেশিও অফ ডিফারেন্সিয়াল গেইন এন্ড কমন মোড গেইন। ঠিক আছে, আমাদের একটা অ্যাম্পলিফায়ার যদি কথা যদি তুমি চিন্তা করো, দেখো এখানে একটা অ্যাম্পলিফায়ার আছে, এই অ্যাম্পলিফায়ারের মধ্যে এখানে একটা ভোল্টেজ দিলা V1, এখানে একটা ভোল্টেজ দিলা V2, ঠিক আছে, এই দুই ভোল্টেজটাকে সে কিন্তু অ্যাম্পলিফাই করবে, এই দুই ভোল্টেজের ডিফারেন্সটাকে সে কিন্তু অ্যাম্পলিফাই করবে। ধরো আমরা এখানে পাইলাম V1 মাইনাস V2 পাইলাম, এই ডিফারেন্সটা যদি অ্যাম্পলিফাই করি, তাহলে এখানে আমরা একটা ভোল্টেজ পাবো, তার নাম হলো V0। তাহলে আমরা যদি গেইনটা যদি চিন্তা করি, দেখো ডিফারেন্সিয়াল গেইনটা আসলে কি জিনিস, এডি সমান সমান আউটপুট ডিভাইড বাই কি হবে, V1 মাইনাস V2, ঠিক আছে না? আমরা কি জানি আউটপুট ভাগ ইনপুটকে বলা হয় তো গেইন, কিন্তু এটা কি করতেছে, ইনপুটের ডিফারেন্স কে এখানে আসছে, এই জন্য এর নাম হইছে ডিফারেন্সিয়াল গেইন। এখন তোমার যদি নয়েজ থাকে, নয়েজ থাকা মানে কি, ধরো এখানে কোনো ভোল্টেজ দেওয়া নাই, এখানে যদি কোনো ভোল্টেজ দেওয়া নাই, ভোল্টেজ না দিলেও এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, এই ভোল্টেজের কারণে তুমি একটা আউটপুট পাইছো, তাহলে এই আউটপুটের কারণে তুমি একটা গেইন পাবা, সেই গেইন নাম হলো কমন মোড গেইন, এসি, ঠিক আছে, ভি নট ডিভাইড বাই ভি নট ড্যাশ ডিভাইড বাই ভিসিএম, কমন মোড ভোল্টেজ, ঠিক আছে, এই কমন মোডের কারণে একটা নয়েজ পাইলা, সেই নয়েজের নাম হলো কমন মোড গেইন। এই দুই গেইনের যখন তুমি ডিফারেন্স করবা, সেই ডিফারেন্সটা কি হবে, সরি, এই দুই গেইনের যদি তুমি রেশিও নাও, সেই রেশিওটাই হবে তোমার সিএমআরআর। এখন আমার কথা হচ্ছে, তুমি এখন বলো যে এডি ভালো না এসি ভালো?
এডি কিন্তু তোমার সিগন্যালের গেইন, ঠিক আছে। আর এসিটা কি, এসিটা হচ্ছে আমাদের নয়েজ থেকে যে গেইনটা পাচ্ছি সেই নয়েজের গেইন। এখন তোমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা ভালো, এডি ভালো না এসি ভালো। সিগন্যালের গেইন যেটা আপনার, হ্যাঁ, তাহলে এডিটা ভালো আমাদের। তাহলে আমাদের হ্যাঁ এসিটা কি সিগন্যাল থাকা যাবে? এসিটা কিন্তু আমরা রাখবো না, এসিটা রাখা দরকার নাই। তাহলে আমরা কি করতে পারি, দেখো সে এখানে কি লিখছে, হাই সিএমআরআর। হাই মানে কি, কত হাই সেটা বলা নাই, ধরে নিলাম ইনফিনিটি, মানে প্রচুর হাই। যদি সিএমআর যদি ইনফিনিটি হয় তাহলে তুমি দেখো এসির মান কত হইতে হবে। তাহলে এসি সমান সমান তুমি কি লিখবা, এডি ডিভাইডেড বাই সিএমআরআর, ঠিক আছে। বা এখানে লিখলাম এডি ডিভাইডেড বাই ইনফিনাইট। তাহলে সামথিং বাই ইনফিনিট মানে কত, জিরো না, জিরো। জি স্যার। এই দেখো, যদি আমাদের সিএমআর এর মান যদি অনেক হাই হয়, যদি ইনফিনিটির সমান যদি হাই হয়, তাহলে এসির মান কত হবে, এসির মান কিন্তু জিরো হবে, ঠিক আছে। এই জন্য আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ারের সিএমআর এর মান হাই রাখা হয়। হাই মানে খুব, তুমি যত সম্ভব পারা দরকার তুমি হাই রাখতে পারো, যাতে তোমার এসির মানটা জিরো হয়। এটা হলো আমাদের মেন টার্গেট। এই জন্য বলছে দা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার শুড হ্যাভ হাই সিএমআরআর since the transducer output will usually contains common mode signal such as noise, ঠিক আছে। আমাদের যে কোন মোড সিগন্যাল আছে সেই সিগন্যাল থাকবেই, ট্রান্সডিউসার আউটপুটের মধ্যে এই সিগন্যাল থাকবেই। তাহলে আমাদের এই সিগন্যালটাকে দূর করার জন্য সিএমআরআর এর মান অনেক হাই রাখতে হবে, যাতে আমাদের আউটপুটে যাতে আমরা নয়েজ না পাই। তাহলে আমরা মোটামুটি এটা বুঝছি যে সিএমআর এর মান কেন হাই রাখতে হয়। যে পরীক্ষায় যদি এরকম 2-1 মার্কের কোশ্চেন দেওয়া হয়, তোমাদের লিখতে হবে কিন্তু এভাবেই। তারপরে আসি, লাস্ট আমাদের হচ্ছে কি বলবো এটা, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, ইট মাস্ট হ্যাভ এ হাই স্লিউ রেট টু হ্যান্ডেল শার্প রাইজ টাইম অফ ইভেন্টস and provide maximum undistorted output voltage swing। তাহলে আমাদের কি বলতেছে, এর স্লিউ রেটটা অনেক হাই হইতে হবে, যাতে আমরা আউটপুটে কোনো রকম ডিস্টরশন পাই না, ডিস্টরশন না থাকে সেরকম একটা আউটপুট পাওয়ার জন্য আমাদের স্লিউ রেটের মানটা হাই হইতে হবে। এখন আমাদের স্লিউ রেট বুঝতে হবে যে আসলে স্লিউ রেট আসলে কি আমি বোঝাতে চাচ্ছি। দেখো আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে এরকম, ধরো আমাদের একটা সিগন্যাল আছে এরকম, এটা হলো আমাদের একটা সিগন্যাল, এটা আমাদের একটা সাইন ওয়েভ সিগন্যাল ধরলাম। আর এখানে আমি একটা স্লিউ রেট রাখলাম হচ্ছে এরকম। তাহলে আমাদের এই সিগন্যালটা কি হবে, এই সিগন্যালটা কিন্তু স্লিউ রেটকে ফলো করবে। স্লিউ রেট একটু থাকবে সেটু কিন্তু আমরা আউটপুট পাবো, স্লিউ রেটের বাইরের গুলা কিন্তু আমরা আউটপুট পাবো না। তাহলে আমরা কি দেখতেছি, আমরা কিন্তু এই জিনিসগুলা পাবো না, এই জিনিসগুলো কিন্তু পাবো না। তাহলে দেখো একটা সিগন্যালের কিন্তু এগুলোর মধ্যে ইনফরমেশন থাকে, এই ইনফরমেশন গুলো কিন্তু গ্যাপ হচ্ছে, মানে ডিস্টর্টেড হচ্ছে। এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা পাচ্ছি না, এগুলো কি হচ্ছে, ডিস্টর্টেড হচ্ছে। তাহলে এগুলো সিস্টেম রাখলে কি হবে, এগুলো সিস্টেম রাখলে হবে না কিন্তু, কারণ আমাদের ইনফরমেশন মিসিং হয়ে যাবে। আমরা চাই না কোনো সিস্টেম থেকে ইনফরমেশন মিসিং হোক, এই জন্য আমরা চাই এই স্লিউ রেটটা অনেক হাই হবে, যাতে আমাদের এরকম কোনো ডেটা মিসিং না থাকে, ঠিক আছে। এই জন্য স্লিউ রেটটা এরকম হাই রাখা হয়, যাতে সে পুরোপুরি কভার করতে পারে এবং এর মধ্যে ইনপুটটাকে সে অ্যাবজর্ব করে নিবে, যাতে আমাদের আউটপুটের মধ্যে কোনো আনডিস্টর্টেড আউটপুট সিগন্যালটা আমরা না পাই। এই জন্য আমাদের স্লিউ রেটের মানটা হাই রাখতে হয়। আশা করি বুঝতে পারছো। জি স্যার। তাহলে আমাদের এটাই হলো আমাদের মোটামুটি একটা আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে পরীক্ষাতে তোমাকে বলা হবে না যে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার। তোমরা এইভাবে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখবা, আমি কখনো এরকম ঢালাও কোশ্চেন লিখে দেই না যে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার। তোমাকে কোশ্চেনটা হতে পারে এরকম যে হয় দ্য ইনপুট ইম্পিডেন্স এন্ড আউটপুট, হয় দ্য ইনপুট, হয় an instrumentation amplifier has high input impedance and low output impedance, এরকম একটা কোশ্চেন হতে পারে। বা হতে পারে এরকম, হোয়াট ইজ সিএমআরআর, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সিএমআরআর, why the CMR, why the value of why the CMRR has high value, এইরকম কিছু কিছু তোমাদের থাকতে পারে। তোমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে যে তোমাকে যাতে এগুলো বর্ণনা তুমি করতে পারো। আশা করি বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। দেখো এবার আমাদের হচ্ছে খুব সুন্দর কোশ্চেন একটা আছে এখানে,
ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজিং অফ এম পরীক্ষাতে 100% এখন থেকে প্রিপারেশন নিতে পারো, পরীক্ষাতে আমি দিব। ঠিক আছে, এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো এটা লেখার জন্য। তোমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে না, সেই অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে 100%। এখনই কি তাহলে লিখে রেখে দিব স্যার অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট এটা লিখে দিবা, কোশ্চেনটাও লিখে দেবো। কোশ্চেনটা কি রকম থাকবে, শুধু মান চেঞ্জ করে থাকবে, যাতে তোমরা সবাই এই একটা কোশ্চেন ভালো মতো অ্যানসার করতে পারো। আর এই কোশ্চেনটা তোমাকে দেখাবো, সেই কোশ্চেনটা আমার নিজেরই করা। আমি যে ইউনিভার্সিটিতে এতদিন ছিলাম, ঠিক আছে, 3-4 ইউনিভার্সিটিতে ছিলাম, সেই ইউনিভার্সিটিতে কোশ্চেন একটা কমন কোশ্চেন থাকতো এটা। আর এই কোশ্চেনটা হচ্ছে আমার করার পর তোমাদের হচ্ছে এই রিসেন্টলি একটা পরীক্ষা হয়েছে, তোমার পিজিসিবির একটা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে এই কোশ্চেনটা প্রয়োগ পড়ছে, মানে জব প্রিপারেশন পরীক্ষায় দেখি যে এই সার্কিটটা দিয়ে ম্যাথ করতে বলছে। তখন থেকে মনে করলাম যে না, তাহলে একটা ভালো কোশ্চেন আমি দিচ্ছিলাম, ছেলেমেয়েদের উপকার হচ্ছে। তাহলে সেই কোশ্চেন তোমাকে এখন সলভ করতে হবে। তার এই কোশ্চেনটা সলভ করার আগে আমাদের কিন্তু কিছু জিনিস শিখতে হবে। তোমার তো অফএম পড়ছো না? জি স্যার পড়েছি। তাহলে অফএম পড়ছো যখন, তাহলে ভালো হয়েছে। আমি তাহলে তোমাদের একটু বেসিক টেস্ট করে তারপরে এটাতে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে, তাহলে আমরা বুঝতে পারবো, না হলে আবার প্রবলেম হবে। দেখো, এটা হচ্ছে একটা অফএম। এই অফএমের এখানে ধরলাম প্লাস, এখানে ধরলাম মাইনাস। প্লাসটাকে কি বলা হয়, কি ইনপুট বলা হয় বলো তো? নন ইনভার্টিং ইনপুট স্যার। ভেরি গুড। প্লাসটাকে বলবো নন ইনভার্টিং, আর মাইনাসটাকে বলবো কি, ইনভার্টিং। ইনভার্টিং। দেখো, এখানে যদি আমরা V1 দেই, আর এখানে যদি আমাদের একটা রেজিস্ট্যান্স থাকে, তার নাম ধরলাম R1, এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দিলাম, তার নাম ধরলাম হচ্ছে RF, এখানে আমরা একটা আউটপুট ধরলাম, ঠিক আছে, ভি আউটপুট, এর নাম দিলাম, এখানে দিলাম, সরি, এখানে দিলাম ডাউন দিলাম। তাহলে এখন আউটপুট ভি নট এর মান কত হবে বলো তো? স্যার ভি নট এর মান হবে স্যার RA মাইনাস RF বাই R1। আর এখানে 1 প্লাস RF বাই R1, ঠিক আছে, ডিভাইড বাই, হ্যাঁ, গুণন V1। নিশ্চয়ই বুঝছো? এর মানে কি, তাহলে বুঝো, যখন নন ইনভার্টিং মানে কি বলতো? মানে ইনভার্ট করবে না মানটাকে। হ্যাঁ, ইনভার্ট মানে কি, এই যে দেখো, মাইনাস প্লাসের যে সাইনটা আছে স্যার, এটা দ্বারাই এটা মানে চেঞ্জ করবে না। মনে হয় মানে কি, দেখো ভালো করে বুঝো, মনে হয় না, কোনো জিনিস মনে হয় না, ঠিক আছে, এটা বুঝতে হবে। দেখো, ইনভার্টিং মানে কি, ধরো আমি তোমাকে বলতেছি, তুমি দাঁড়িয়ে আসো না, এমন সময় এই ছেলেটাকে ইনভার্ট করে দাও, মানে কি তোমাকে উল্টা করে দিতে হবে, আর তোমার মাথাটা থাকবে নিচের দিকে, পা থাকবে একটু উপর দিকে, ঠিক না? ঠিক তেমনি একটা সিগন্যাল থাকে, দেখো আমাদের, এটা আমাদের একটা ইনপুট সিগন্যাল, ঠিক আছে, এটা আমাদের একটা ইনপুট সিগন্যাল। এখন তোমাকে বলতেছি এই সিগন্যালকে তুমি ইনভার্ট করে দাও। ইনভার্ট করা মানে কি, এই সিগন্যালের প্লাসটা হবে কি মাইনাস হয়ে যাবে না, এখন প্লাসটা হয়ে যাবে মাইনাস, এবং মাইনাসটা হয়ে যাবে কি, মাইনাসটা হয়ে যাবে প্লাস। এটা হলো আমাদের, হ্যাঁ বলো স্যার। এটা তো স্যার আমাদের নন ইনভার্টিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের চিত্র আঁকছেন না স্যার? হ্যাঁ না, এখানে দেখো, তুমি ইনভার্টিংটা না স্যার, তখনই বুঝবা, চিত্রটা স্যার, চিত্র না, তুমি বলো, এখানে দেখো সোর্স ডেটা কোথায়, প্লাসে স্যার, সরি স্যার, মাইনাসে, হ্যাঁ, মাইনাসে সোর্স। কোথায় আমরা মাইনাস inverting। দেয়, স্যার এখানে কোথায় সোর্স মাইনাস সোর্স, মাইনাসে না স্যার? এ প্লাস না এটা, স্যার V1, আমরা কি শুনেন স্যার, সেটা হলো আপনার ওই যে R1 এর পাশে যে আপনি দুইটা দাগ দিচ্ছেন না, ওইটা সোর্স মনে করছি স্যার আমরা। না না, এটা তো ডাউন করেছি রে, লেখ কার দিন এখানে কার দিছি আমি। আচ্ছা গ্রাউন্ড, আপনার তাহলে সোর্স ঠিক আছে স্যার। V1টাই সোর্স আপনার। হ্যাঁ, V1 টাই সোর্স। এবার বলো, বলো, ঠিক আচ্ছা আছে, আমরা তোমরা তো ওটা ভালো ভাবছি বুঝছো। এবার বলো, V1 থাকলে কি হবে বলো, এখন উত্তরটা বলো। 1 প্লাস কি হবে, 1 প্লাস RF বাই R1 ইনটু V1। V1, ঠিক আছে না? এটা হলো আমাদের একটা ইনভার্টিং, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের হচ্ছে আউটপুট। কিন্তু আমাদের পরীক্ষা তো এত সুন্দরভাবে থাকে না, এত সুন্দরভাবে থাকবে না, এই এখানে একটু চেঞ্জ করে থাকে, ঠিক আছে। ডিরেক্টলি আমরা V1 দেই না, আমরা এখানে কি করি, আমরা এখানে একটা রেজিস্টার দেই, এখানে একটা দেওয়ার পর এখানে একটা ডাউন করে দেই, দেওয়ার পর এখানে আবার একটা রেজিস্টার লাগাই, লাগানোর পর এখানে আবার আমরা ইনপুট দেই, V1 দেই। ধরো এর নাম ধরলাম হচ্ছে সি ধরলাম, ভিডি ধরলাম। এই অবস্থায় আমাদের কি করতে হয়, তাহলে তো মনে আছে, আইডিয়া আছে যে কি ওই করতে যে হয় স্যার অবস্থায়? উপরটাকে আগে স্যার একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে মেবি স্যার। না, তোমাকে এখানে রাখো, ভালো করে বুঝবা, এই যে পয়েন্ট আছে না, জি স্যার। আমাদের মেন কাজটা কি হবে, আমরা হচ্ছে অটো ধরলে যাবো না, আমাদের মেন থিমটা হবে সোজা থিম। এই অ্যাম্পলিফায়ারের তোমার হচ্ছে সবটা তোমরা বিভিন্ন নিয়মে করতে পারো, অনেক বড় বড় হইতে পারে, অনেক ভাবে করতে পারবো, যেমন কেসিএল অ্যাপ্লাই করতে পারবা, কেভিএল অ্যাপ্লাই করতে পারবা, আরো অনেক কাজ করতে পারবা। এত দিকে না যে তোমার বেসিক একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করলে 2-3 লাইনের মধ্যে কাজ শেষ, এত ঝামেলা দিকে যাওয়াই দরকার নাই।
আমরা খালি শিখবো কিভাবে, আমরা শিখবো হচ্ছে যখন আমাদের একটা অ্যাম্পলিফায়ারে দুটো ইনপুট থাকবে, প্লাস আর মাইনাস, ঠিক আছে না? প্লাস আর মাইনাস, প্লাস হইলে হবে হচ্ছে নন ইনভার্টিং, আর মাইনাস হলে কি হবে? ইনভার্টিং। সবসময় মনে রাখবা নন ইনভার্টিং এ কোনো ফোর্স থাকবে না। নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি থাকবে না? সোর্স থাকবে না, ঠিক আছে? নন ইনভার্টিং এর ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাপ্লাই করা হবে, সোর্স মানে কোনো রেজিস্টর থাকবে না, ঠিক আছে? এটা বুঝবা। নন ইনভার্টিং ইনপুট এর জন্য কি রাখবো? ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব। আর বাকি ইনভার্টিং এর ক্ষেত্রে তোমাকে রেজিস্টর দ্বারা অ্যাপ্লাই করতে হয়। আর তোমার ইনভার্টিং এর ক্ষেত্রে কি করতে হবে? রেজিস্টর দ্বারা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এটা নন ইনভার্টিং এ এখানে আমাদের কাজ করা হয়েছে, ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, আমরা বুঝছি যে এটা নন ইনভার্টিং এ আমাদের সিগন্যালটা দেওয়া আছে। কিন্তু এই ভোল্টেজে দেখো এখানে একটা রেজিস্টর আছে, এখানে রেজিস্টর আছে। তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে এই যে প্লাসটা আছে সেই প্লাসে ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করা। মানে আমাদের এই দেখো এইখানকার ভোল্টেজটা আমাদের বের করতে হবে। এই ভোল্টেজটা যদি তুমি বের করতে পারো তাহলে তোমার কাজ শেষ। সবসময় মনে রাখবা প্লাস হইলেই তোমাকে কি করতে হবে? এখানে ডিরেক্ট ভোল্টেজ মানে যে ভোল্টেজটা আমার আছে, সরাসরি ভোল্টেজটা আছে, কোনো রেজিস্টর নাই, সেই ভোল্টেজটা আমাদের বের করতে হবে। তো তোমার ফার্স্ট কাজ হবে হচ্ছে প্লাস ভি প্লাস বের করা। তাহলে ভি প্লাস এর মান কি হবে? দেখো আমরা একটা ভোল্টেজ যেটা শিখছিলাম যে রেজিস্টরের সাপেক্ষে আমরা ভোল্টেজটা বের করব, এখানে আমরা ভোল্টেজ বের করব, সেই রেজিস্টর দ্বারা টোটাল ভোল্টেজটাকে গুণ করে দিব, ডিভাইড বাই টোটাল রেজিস্টরটাকে দুই রেজিস্টরটাকে যোগ করে দিব। তাহলে এখানে পাবো আরসি প্লাস আরডি, ঠিক আছে? এই ভোল্টেজটা যখন আমরা পাবো তখন কিন্তু আমরা ইজিলি এইটা বের করতে পারবো। তখন আমাদের উত্তর কি হবে? 1 প্লাস আর এফ বাই আর ওয়ান ইন্টু কি হবে বলো? এই যে ভ্যালুটা পাবো, হ্যাঁ, ইন্টু ভি প্লাস, ঠিক আছে? এটাই তোমার হচ্ছে উত্তর। এই ভি প্লাস এর মানে এখানে বসাবা, উত্তর শেষ। আশা করি এবার মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার, তো বুঝতে পারছো? স্যার আপনি বললেন যে নন ইনভার্টিং ইনপুটের জন্য ডিরেক্ট ভোল্টেজ মানে অ্যাপ্লাই করা লাগবে, আমাদের এরকম হ্যাঁ মানে রেজিস্টার দেওয়ার প্রয়োজন নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের দেখো ডিরেক্ট ভোল্টেজ যা থাকবে না, কিন্তু তোমাকে ডিরেক্ট ভোল্টেজটা বের করে নিতে হবে। না স্যার, আমি যদি মানে ওই নন ইনভার্টিং ইনপুটে আমি যদি হচ্ছে ভোল্টেজ দিব কিন্তু ওর সাথে আমি মানে রেজিস্টারও দিব আর কি, তাহলে কি কোনো সমস্যা হবে স্যার? রেজিস্টার দিলে তোমার হচ্ছে যদি তোমার এরকম কোনো রেজিস্টার থাকে, সে আজ তুমি মনে করো যে তোমার এই রেজিস্টারটা নাই, ঠিক আছে? ধরো এই রেজিস্টারটা তোমার নাই, তাহলে কোনো প্রবলেম নাই কিন্তু। কারণ এখানে আমরা জানি অফের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, বিধায় এটা হচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করে, শর্ট সার্কিট হয়ে যায়, এটা শর্ট। ফলে তোমার V1 ডিরেক্টলি যাচ্ছে। যদি তোমার এখানে যদি কোনো রেজিস্টার থাকে, প্যারালালে যদি কোনো রেজিস্টার থাকে, তখন আর তোমার হবে না, তখন তোমাকে এই এখানকার যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ তোমাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা। আশা করি ক্লিয়ার তোমাদের। জি স্যার। আর একটা খালি জিনিসটা করবা, তাহলে তুমি ডিজাইনটা করতে পারবা। এটা খুব ইজি, যদিও দেখানোর দরকার নাই, তাও দেখাচ্ছি তোমাদের। তাহলে আমরা ম্যাথ করবো এখন। দেখো এখানে আমাদের ওটাই, এবার আমরা ইনভার্টিং এ আমরা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এখানে আমরা আউটপুট ধরতেছি, ঠিক আছে? এর নাম ধরলাম V1, এটা ধরলাম R1, এটা ধরলাম RA। দেখো এখানে কিন্তু মাইনাসে মানে নেগেটিভে ইনভার্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি না, এখানে একটা রেজিস্টার দিয়ে অ্যাপ্লাই করছি। সবসময় রেজিস্টার দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদের আউটপুট কত হবে বলতো? ভি আউটপুট সমান কি লিখবো? মাইনাস আর এফ বাই আর ওয়ান R1 into V1 ইন্টু ভি ওয়ান। এই তো কাজ শেষ। কিন্তু আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, আমাদের এই জিনিসটা আমাদের দরকার। এখন দেখো আমরা হচ্ছে আমাদের মেন যে কাজ ছিল সেই কাজটা সম্পূর্ণ করব। আমরা এখন আমাদের সার্কিটে যাব, দেখি আমরা বুঝছি কি না। স্যার মনে করেন যে আমার স্যার 2 ভোল্ট দেওয়ার দরকার, বুঝছেন? তো আমি রেজিস্টারের ভিতরে না দিয়ে আমি যে 2 ভোল্ট ডিরেক্ট যদি দিই আপনি ইনভার্টিং পিনে ইনপুটে, তাহলে সমস্যাটা কি স্যার? তুমি তো সমস্যা দেখতেছি না। সমস্যা আছে, সমস্যা আছে ওখানে। কারণ আমরা কি জানি আপনার রেজিস্টারটা কি করে, আমরা যে ভোল্টটা দিব সেটারে আপনার কিছুটা কমাই দিবে। দেখো তুমি চিন্তা করো, তোমার হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারের গেইন, ঠিক আছে? তুমি যে 2 ভোল্ট দিচ্ছ না, তুমি তোমার 2 ভোল্ট দিছো, ভেরি গুড, কোনো সমস্যা নাই। তোমার যদি আউটপুটে যদি তোমার 2 ভোল্টের দরকার হয় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো অ্যাম্পলিফায়ার ইউজ করতেছি, আমাদের তো আউটপুট 2 হলে তো চলবে না, আমাদের আউটপুটটা বাড়াইতে হবে, হয়তো 10 হইতে হবে অথবা 20 হইতে হবে। তাহলে 10 20 করার জন্য তোমাদের একটা রেজিস্টার লাগবে। কারণ তুমি জানো, দেখো 1 প্লাস কি ছিল? RF ফিডব্যাক একটা রেজিস্টার ডিভাইড বাই R1। এই যদি তুমি রেজিস্টার যদি তুমি না দাও, এর মানে তুমি 0 দাও, তাহলে কি হবে? থাকবে ইনপুটে যা দেবে আউটপুটে তাই পাবা, লাভ কি হলো তোমার? লাভই তো নাই।
আচ্ছা আচ্ছা আশা করি বুঝছো। এবার আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটাই আসো। তো দেখো এখানে আমাদের কিন্তু তিনটা অ্যামপ্লিফায়ার দেওয়া আছে, দেখতে পাইছো তিনটা অ্যামপ্লিফায়ার। এখন ফার্স্টে আমি কনসিডার করব, ধরলাম আমরা এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের ভোল্টেজের নাম ধরলাম VA, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টের নাম ধরলাম VB। মনে মনে ধরে নিলাম, ঠিক আছে, যে আমরা এই দুই পয়েন্ট ধরলাম। এখন আমরা কাজ করব কি, এখন আমরা হচ্ছে এই যে আউটপুট ভোল্টেজের মান বের করব, আমরা প্রথম দিকে এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো আমার দরকার নাই। প্রথম দিকে মনে করো এগুলো নাই, দরকারই নাই। এখন আমরা ভি আউটপুটের মান বের করব। তাহলে আমরা পড়ছিলাম না, যখন আমাদের দুটা ভোল্টেজ থাকবে আমরা তখন সুপার পজিশন অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এই দুটা ভোল্টেজের মধ্যে একটা ভোল্টেজকে অ্যাক্টিভ ধরতে হবে। তো ফার্স্টে চিন্তা করলাম আমরা V1টা অ্যাক্টিভ। তাহলে V1টা অ্যাক্টিভ হলে কি করবো, দেখো V1টা ইনভার্টিং এ অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে একটা রেজিস্টর দরকার, একটা ফিডব্যাক রেজিস্টর তো দেওয়াই আছে। তাহলে এই অবস্থায় ভি আউটপুটের মান কত হবে বলো তো একজন, ভি আউটপুট ড্যাশের মান কত হবে? কোনটার ক্ষেত্রে মাইনাস বাট এটা এটা মাইনাস শুধু একটু R3 করবো by না। R2 ম্যাম ভেরি স্যার গুড, মাইনাস R3 by R2 into VA। ভেরি গুড। তাহলে একটা ভোল্টেজ পেয়ে গেছি না, তাহলে আমরা একটা ভোল্টেজ পাইছি। তাহলে এখন আমরা এই ভোল্টেজটাকে কনসিডার করব, আর এই ভোল্টেজ তখন গ্রাউন্ড হয়ে থাকবে, ঠিক আছে। এই অবস্থা তুমি একটু চিন্তা করো, দেখো আমরা কিন্তু ভি প্লাসে কিন্তু সরাসরি ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কিন্তু আর এখানে ভোল্টেজ দিলে হবে না, কারণ এখানে আমাদের দুটো রেজিস্টার দেওয়া আছে। তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে হবে। তাহলে মনে করলাম এই পয়েন্টের ভোল্টেজের নাম দিলাম ভি প্লাস। তাহলে ভি প্লাস মানে কি, ভি প্লাস মানে R3 এর ভোল্টেজ। তোমাকে R3 এর ভোল্টেজটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, আমরা শিখছিলাম না, V plus ডাইরেক্ট জি into স্যার, R3 তাহলে কি করবো, ভিবি ইনটু R3 ভেরি গুড, VB ইন্টু R3 ডিভাইড বাই কি লিখবো, বাই R3 প্লাস R2। R3 প্লাস R2। এই ছেলেরা তো খুব ভালো বোঝে দেখি। তাহলে এটা শেষ না, মোটামুটি কাজ শেষ। কিন্তু এখন আমরা কি করব, এখন এই ভোল্টেজের জন্য ভি প্লাসের জন্য তুমি ভি আউটপুটের মান বের করো। তাহলে ভি আউটপুট টু এর মান কত হবে বলো? 1 plus 1 প্লাস R3 by R2 1 plus R3 by R2 into GB plus. ভেরি গুড। এই ভি প্লাস এর মানটা আমরা এখানে বসালাম, ঠিক আছে, একবার বসিয়ে দিই, তাহলে ঝামেলা শেষ। জি স্যার। তারপর দেখো এই কাজটা কমপ্লিট। এত পর্যন্ত কার কোনো প্রবলেম আছে বলো, কি যে না? না স্যার। তাহলে দেখো এখানে কি লিখলাম, R2 প্লাস R3 দিলাম, নিচে কি দেব, নিচে দেব হচ্ছে R2। R2 এখানে কি হবে, R3 VB ডিভাইড বাই R3 প্লাস R2। দেখো তো এই দুটো কাটা যাচ্ছে না? স্যার নিচে হয়ে গেছে, দেখা পাই না। দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আমি উপরে একটু লিখে দিই, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি হচ্ছে R3 বাই R2, এখানে পাচ্ছি VB। এখন আমাদের এই যে আউটপুট ভোল্টেজ, টোটাল আউটপুট ভোল্টেজটা কত হবে, ভি আউটপুট কত হবে আসলে, এই ভি আউটপুটটা হবে হচ্ছে আমাদের দুটার যোগফল। যেহেতু সুপারপজিশন থিওরাম ইউজ করছি তাহলে দুটারে যোগফল হবে স্যার। হ্যাঁ, এই দুটো যোগফল আমি দিয়ে দিছি। দুটো যোগফল যদি দিয়ে দাও, তাহলে ভি আউটপুটের মান কত ছিল, এর মান ছিল মাইনাস R3 বাই R2, ঠিক আছে। ভি এ ছিল, আর এর মানটা পাইছি হচ্ছে প্লাস R3 বাই R2 VB। ভিবি। তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা হচ্ছে R3 বাই R2 কমন নেই, এটা ভালো হবে। তাহলে R3 বাই R2 কমন নিলাম, তো পাচ্ছি কত, VB মাইনাস B minus VA। বিএ। ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু অনেক বড় কাজ করলাম, অনেক ভালোভাবে ম্যাথটা সলভ করছি, আর আমাদের দুটো লাইন করব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা একটু লিখে রাখি যে আমরা আসলে কি পাইছি এখান থেকে। স্যার ভি আউট তো আমরা পেয়ে গেছি স্যার। ভি আউটপুট পেলে হবে, আমরা তো এবি এর মান তো চেঞ্জ করছি, চেঞ্জ করে নাই, আমরা তো এবি মান ধরে নিছি, আমরা এখন এবি এর মানটাই বের করতে হবে। এবি তো আমাদের দেওয়া নাই কোশ্চেনে। তাহলে ভি আউটপুট সমান কত আছে দেখো এখানে, R3 বাই R2, ঠিক না? R1 এই R1 কি রে, ভিবি মাইনাস হ্যাঁ। তাহলে এটাই হলো আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা আমাদের মতো করে করতে হবে। এখন আমাদের কাজ কি হবে বলতো, এই আই ভিএ ভিবি মানটা চেঞ্জ করা, ভিএ ভিবি মানটা আই V1 V2 এর মাধ্যমে প্রকাশ করা, কারণ আমাদের ভিএ ভিবি কোশ্চেনের মধ্যে কোনো জায়গাতেই দেওয়া নাই। তুমি কেন করবা?
তাহলে এখন এই প্রবলেমটা সলভ করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা জিনিস জানতে হবে। তোমরা কি জানছিলা যে অফএমের নিজস্ব কোনো কারেন্ট নাই, অফএমের মধ্যে কোনো কারেন্ট প্রবেশ করতে পারে না? জি স্যার, পারে না স্যার। তাহলে দেখো এখানে যে জি, স্যার। কারেন্টটা আছে, তাহলে এই কারেন্টের মান কত, 0 না? তাহলে I সমান সমান Zero। 0। তাহলে এই যে এখানে যে কারেন্ট যাচ্ছে তার মান কত হবে, 0 না? জি স্যার। জি স্যার। সিমিলারলি এটাও কত হবে, এটাও 0 না? তাহলে তুমি চিন্তা করো যদি এর মধ্য দিয়ে আমাদের I1 কারেন্ট প্রবেশ করে, ঠিক আছে, তুমি চিন্তা করো যদি এর মধ্য দিয়ে তোমার I1 কারেন্ট প্রবেশ করে, তাহলে দেখো এই R1 এর মধ্য দিয়েও কিন্তু I1 প্রবেশ করবে, কারণ এই কারেন্টটা এর মধ্যে যাবে না, এই কারেন্টটা এর মধ্য দিয়ে যাবে না, এই কারেন্টের দিক হবে এই পুরোপুরি দিক বরাবর, ঠিক না? তাহলে তোমার যদি আমি বলি যে I1 এর মান তুমি এখন বের করো, তুমি এখন কি করবা? আমরা জানি ভোল্টেজের ডিফারেন্স মানে এই V1 মাইনাস VA মাইনাস VP ডিভাইড বাই কত হবে, 2 R1 R1 R2 R প্লাস প্লাস R গেইন, ঠিক আছে না? দিলাম। এখন আমরা একটা শিখছিলাম, বলো বলো। এটা কি স্যার 2R1 দিছেন আপনি? হ্যাঁ, 2 হ্যাঁ, R1। দুটো R1 আছে না? দুইটা বুঝছি। এবার দেখো আমাদের আরেকটা জিনিস আছে, আমরা কি শিখছিলাম, অফএমের এখানে যে ভোল্টেজ দিবা এখানকার ভোল্টেজও সেম হবে, সেম ঠিক আছে? হবে। যদি এখানে V1 দাও তাহলে এখানে তুমি কি পাবা, এখানেও V1 হবে। পাবা। তাহলে এই V1 টা নিয়ে আসি তাহলে এখানে নিয়ে আসি, তাহলে এখানে কত পাবা, V1 পাবা। V1 তারপর এখানে যদি V2 দাও তাহলে এখানে কত পাবা, V2 পাবা না? V2 V2 পাবা। জি স্যার। তাহলে ঘুরে ঘুরে নিয়ে আসো, তাহলে এখানে তুমি কত পাবা, এখানে V2 পাবা। V2 তাহলে শুধুমাত্র এখন একটুকের কারেন্টটা বের করবা, তাহলে একটুকের কারেন্টের মানে তো আমাদের I1 হবে। তাহলে I1 সমান তুমি কি লিখবা, সমান তুমি লিখবা V1 মাইনাস V2 বাই আর গেইন, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি হলো, আমাদের কাজ হইলো দেখো আমাদের এই যে I1 আছে দুটো সেম না, তাহলে এই দুটো সেমকে জি, স্যার। সেম করে নিলে কি পাবো, তাহলে এই দুটোকে সেম করে নিলাম, সেম করলে আমরা VA মাইনাস VB বাই এটা ইকুয়াল টু এত পাবো। ভেরি গুড, এই VA দিলাম, এখানে 2R1 প্লাস R গেইন পেলাম না এখানে। তাহলে আমাদের কাজ কি হলো, এই জিনিসটা চেঞ্জ করতে হবে, তাহলে এখানে আমরা সেই মানটা নিয়ে আসবো, তাহলে আমরা কি লিখবো, VA মাইনাস VB ইকুয়াল এটা এরপরে গুণ হয়ে যাবে, তাহলে কি লিখবো, জি, স্যার। 2R1 প্লাস R গেইন ইনটু ডিভাইড বাই R গেইন হবে ইনটু কি হবে, V1 মাইনাস V2। তুমি দেখো এখানে একটু চেঞ্জ করে নাও, দেখো আমাদের কি আছে, ভিপি বড় আছে না, এখানে ভিপি মাইনাস ভিএ আছে, তো তুমি কি করবা, তুমি চেঞ্জ করে নাও, তাহলে এটাকে ভিপি করে দাও, এটাকে ভিএ করে দাও, তাহলে মাইনাস হয়ে যাবে না? যদি এটা তুমি চেঞ্জ করে নাও, তাহলে V2 করে দাও, এটা V1 করে দাও, তাহলে সেম হয়ে গেল। জি স্যার। তাহলে এখন আমরা এখানে কি বসাবো, এখন আমরা এখানে বসাবো 2R1 প্লাস R গেইন ডিভাইড বাই এখানে কি হবে, R গেইন হবে, ঠিক আছে না? ইনটু R3 বাই R2 V2 মাইনাস V1 এটাই হলো আমাদের পুরোপুরি গেইনের ইকুয়েশন, ঠিক আছে? আমাদের আসলে এই এত পর্যন্ত যেগুলো শিখলাম সেগুলো খুব একটা দরকার নাই, আমাদের হচ্ছে এই জিনিসটা দরকার যেটা আমরা ডিজাইন করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা দেখো কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ারের গেইনটা আসলে কত হয়, এই দেখো এখানে গেইনটা লিখে রাখছি, আমাদের গেইনটা এটাই হচ্ছে, এটাই হলো একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ারের গেইন। যদি তোমাকে বলে যে ডিজাইন অ্যান ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার হুজ গেইন ইজ 1000, ধরলাম আমাদের একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার ডিজাইন করতে বলছে যার গেইনের মান ধরলাম হচ্ছে 1001, ঠিক আছে? সেম মনে করো আমাদের একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার ডিজাইন করতে হবে যার গেইনের মান কত, ধরলাম হচ্ছে গেইনের মান ধরলাম হচ্ছে 1001, হিসেবে সুবিধা ধরলাম 1001। তাহলে আমাদের মেন কাজ কি হবে, আমরা তখন কি করব, আমরা তখন পরীক্ষার খাতাতে এই সার্কিটটা ড্র করে নিব, পরীক্ষাতে কিন্তু এটা তোমার থাকবে না, তোমাকে নিজে ড্র করতে হবে, ঠিক আছে? ড্র করার পর আমাদের এই গেইনের মান 1001 করছি, এক করার জন্য R2 এর মান কত হবে, R3 এর মান কত হবে, R1 এর মান কত হবে, এগুলো তোমাকে আসলে বের করতে হবে, তোমাদের কাজ হচ্ছে এটাই যে কিভাবে তুমি বের করবা। তাহলে এই মাপগুলো আমরা কিভাবে করবো আসলে, দেখো অনেক ইজি এগুলো কিন্তু। তাহলে আমরা কি পাইছিলাম, ভি আউটপুট সমান কি পাইছিলাম, R3 বাই R2 পাইছিলাম, তারপর 2R1 প্লাস R গেইন, ঠিক আছে না, ডিভাইড বাই পাইছিলাম হচ্ছে R গেইন ইনটু কত পাইছিলাম, এখানে পাইছিলাম হচ্ছে V2 মাইনাস V1
তাহলে দেখো V0 ডিভাইড বাই V2 মাইনাস V1 যদি তুমি নাও এটা হলো কি গেইন পাচ্ছ? স্যার। এটাই হলো তোমার গেইন। এই তো বুঝতে পারছো। তাহলে এখন দেখো কিভাবে করবো এটা। তাহলে R1 নিলাম, এখানে R গেইন নিলাম, ডিভাইড বাই এখানে R গেইন দিলাম। এখন দেখো তোমার কাজ কি হবে, এই যে এই এই মান 1001 যেটা বসে দেওয়া দিব। আছে এখানে তুমি কত লিখবা? 1001। এখানে তুমি লিখবা হচ্ছে 1001। তাহলে দাও এখানে 1001 লেখো, তোমার যখন ইচ্ছা হচ্ছে 1001 লিখতে লেখো 1001। এখন দেখো এই যে একটা বিশাল ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মধ্যে আমরা R3 এর মান জানি না, R2 এর মান জানি না, R1 এর মান জানি না, আর গেইন এর মান কিছু কোনটার মানে জানি না, ঠিক আছে না? তাহলে এখন এখন কি বের করা সম্ভব? বের করা সম্ভব না কিন্তু। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মানগুলো ধরে নিতে হবে। যেমন দেখো এখানে কি ছিল, আমরা একটা ইকুয়েশন ধরি 10x প্লাস 4y সমান সমান যদি 10 হয়, আমরা তখন কি করতাম, বলছে যে x এর মান বের করো, তখন কিন্তু এটা বের করা পসিবল না, কারণ আমরা জানি যে দুটা অজানা রাশি থাকলে আমাদের অ্যাটলিস্ট দুটা ইকুয়েশন দরকার, কিন্তু এখানে আমাদের একটা ইকুয়েশন আছে। তখন আমরা কি করতাম, আমরা করতাম ধরি y যদি 0 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 10 ভাগ 10 সমান সমান 1, ঠিক না? তাহলে এই সব ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা হচ্ছে এই R3 R2 এর মান ধরে নিব। দুটার মান ধরলাম সেম ধরে নিলাম, ধরলাম হচ্ছে দুটার মানে 10 কিলো ওহম, ধরলাম এর মানও 10 কে, R2 এর মান ধরলাম হচ্ছে 10 কে। যদি 10 কে 10 কে হয় তাহলে কাটা যাচ্ছে না, বাদ যাচ্ছে না এগুলা? জি স্যার। তাহলে তোমাদের হিসাবে সুবিধা, তোমরা কিন্তু অন্য মান ধরতে পারবা, ঠিক আছে? তোমাদের ইচ্ছা, তুমি ধরলা যে এটা 10 ধরলে এটা 20 ধরলা, তা তোমাকে কাটাকাটি করতে হবে, গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, এরকম হইতে পারে। আমি আমার হিসাবে সুবিধার্থে আমি ধরলাম এর মানও 10 ধরলাম, এর মানও 10 ধরলাম, তাহলে কি হবে, এই দুটা বাদ হয়ে গেল, ঠিক আছে না? এবার তো বুঝতে পারছো যে দুটো বাদ হয়ে গেছে আমাদের। তাহলে এখন এই ইকুয়েশনটাকে তুমি একটু যদি সাজিয়ে লেখো তাহলে কি পাবা? দেখো এখানে আমাদের যদি ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লেখে তাহলে কি পাচ্ছি, 2R1 ডিভাইড বাই R গেইন প্লাস 1, ঠিক না? সমান সমান কত হবে? 1001। তাহলে 2R1 ডিভাইড বাই R গেইন এখানে কত হবে বলতো, সমান সমান 1000 লেখা যায়? জি স্যার। জি স্যার। তারপর এখানে দেখো R1 এর মান যদি আমরা করি তাহলে এখানে পাবো কি 500 R গেইন। এখন তুমি R গেইন এর মান যেটা ধরবা সেটাই হবে R1 এর মান। তাহলে R গেইন এর মানে ধরো একটা কত মান ধরবা, ধরো R গেইন এর মান হিসেবে সুবিধাতে আমরা ধরলাম 10 ধরলাম, ঠিক আছে? তাহলে R গেইন এর মান ধরলাম 10, তাহলে 5 আছে এখানে ধরলাম 10, 10 ওহম ধরলাম, তাহলে কত হবে এখানে 5000। 5000। তাহলে এখানে R এর মান কত হবে? 5000 5000। ওহম। তাহলে 5000 ওহমের পরিবর্তে কি লিখবো, 5 কে ধরি, 5k। তাহলে এটা কত হবে 5k। আর এই গেইন এর মান কত হবে 10 ওহম। 10। তাহলে এর মান কত ছিল, দেখো R3 এর মান হচ্ছে কত 10 কে না, জি স্যার। R2 এর মান কত হচ্ছে 10 কে। এই দেখো পুরা সার্কিটের তোমার মানগুলো চেঞ্জ হয়ে গেছে। তো তুমি এখানে দেখো তোমার কিন্তু পুরা মানটা নির্ভর করতেছে কার উপরে, তুমি যদি এই আর গেইন এর মান যদি 10 না ধরে যদি 20 ধরতা তাহলে কিন্তু এটাও চেঞ্জ হইতো, এটাও চেঞ্জ হইতো, ঠিক আছে না? জি স্যার। তাহলে তোমার দেখো এই যে টোটাল যে গেইনটা আছে সেই গেইনটা কিন্তু এখন নির্ভর করতেছে শুধুমাত্র আর গেইনের উপরে, মানে একটা রেজিস্টারের উপর নির্ভর করতেছে। এই রেজিস্টারের মান যদি তুমি একটু বাড়াবা তাহলে তোমার গেইনটাও পরিবর্তন হবে, এই এই আর এর মান যদি তুমি কমাবা তাহলে তোমার গেইনটাও কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যে আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের একটা एग्जांपल ছিল যে এর গেইনটা ইজিলি একটা নবের সাহায্যে কন্ট্রোল করা যায়। আমরাও দেখতেছি আমরা যে সার্কিটটা ডিজাইন করছি এখানে সেই ডিজাইন সার্কিটের গেইনটাও কিন্তু শুধুমাত্র আর গেইনের সাথে পরিবর্তন করা যায়। আর গেইনের মান তুমি বাড়াবা এই গেইনের মানও বাড়বে, আর গেইনের মান তুমি কমাবা গেইনের মানও কমবে। আশা করি বুঝতে পারছো? জি স্যার। যদি পরীক্ষাতে এরকম যদি ডিজাইন আসে পারবা তো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব। এখন পরীক্ষায় তোমাদের কোশ্চেনটা থাকবে কিভাবে, ঠিক আছে? সেই জিনিসটা তোমাকে একটু দেখাই, তারপর তোমাদের আরেকটা প্রবলেম আছে, তাহলে তোমাদের শেষ। এই দেখো পরীক্ষায় তোমাদের এই কোশ্চেনটা আমি স্ট্যান্ডার্ড মেথডে দিয়েছিলাম, তোমাদের মিড টার্ম পরীক্ষা দিয়েছিলাম আগের বার যখন আমি ছিলাম ওখানে। Suppose you are Mr. X who acts as a biomedical engineer. You want to analyze ECG signal. For this reason, you have to design an instrumentation amplifier whose gain is 100 ঠিক আছে? যার গেইনটা কত ছিল 101।
হোয়াট ওয়ে উড ইউ ডিজাইন সাচ অ্যান ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, তুমি কোন ভাবে এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করতে পারবা? তখন তোমাকে অপেম ইউজ করে না, তোমাকে তো কোনো সার্কিটটা আঁকে, ঠিক আছে, ওইভাবে বর্ণনা করতে হবে, আঁকানোর পর ম্যাথমেটিক্যাল টার্মের সাথে তোমাকে দেখাইতে হবে যে এইভাবে আমাদের এই ইনস্ট্রুমেন্টেশন স্যার যত অ্যাম্পলিফায়ারটা। মার্ক দেবেন তার উপর ডিপেন্ড করে স্যার। না না, এখানে তোমাকে যত মার্ক থাকবে তোমাকে ওই সার্কিটটা আঁকাইতে হবে, সার্কিটে আমি ওই সার্কিটটা ডিজাইন করতে তোমাকে বলছি, ঠিক আছে, কেন ডিজাইন করা আছে না, ডিজাইন করা মানে তোমার ওই R3 R1 R2 এগুলো মান বসাইতে বলছি। এই 101 এর জন্য কিন্তু R3 R2 R1 এর মানও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তোমাকে ওটাই বের করতে হবে আসলে। আশা করি তোমরা মোটামুটি বুঝছো। জি স্যার। এবার আমরা মেন যে এটা আসি তাহলে শেষ, আমাদের এখন এই পড়াটা হলেই আমার শান্তি। দেখো আমাদের ফার্স্ট একটু আসি অ্যাডভান্টেজ অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। তাহলে দেখো এখানে কি লিখতেছি, দ্য গেইন অফ থিওরি অফ এ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার সার্কিট ক্যান বি ইজিলি ভ্যারিড বাই অ্যাডজাস্টিং দ্য ভ্যালু অফ অনলি ওয়ান রেজিস্টার আর গেইন। দেখতে পেলাম না আমরা একটু আগেই যে আমরা এই যে থ্রি ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার আছে তার গেইনটা কিন্তু ইজিলি ভ্যারি করতে পারতেছি শুধুমাত্র আর গেইনের মাধ্যমে। তোমাকে দেখছিলা? জি স্যার। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ঠিক আছে এটা আমাদের অ্যাডভান্টেজ, কারণ আমরা একটা নবের সাথে কন্ট্রোল করতে পারতেছি। তারপর দেখো এখানে কি লিখতেছে, দা গেইন অফ দা অ্যাম্পলিফায়ার ডিপেন্ডস অন দা এক্সটার্নাল রেজিস্টর ইউজ। দেখো আর গেইনটা কিন্তু আমাদের একটা এক্সটার্নাল রেজিস্টর, এই রেজিস্টর যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের এই অ্যাম্পলিফায়ারের টোটাল গেইনটাই চেঞ্জ হয়ে যায়। এই কারণে আমরা বলতে পারি দা গেইন অফ দা অ্যাম্পলিফায়ার ডিপেন্ডস অন only on the external resistor used। তারপর দেখো the input impedance is very high due to emitter follower configuration of an amplifier 1 2। এখানে দেখো ইমিটার ফলোয়ার যে কনফিগারেশন আমরা ইউজ করছি এটা কিন্তু আমাদের ইমিটার ফলোয়ার কনফিগারেশন, ঠিক আছে। এই ইমিটার ফলোয়ার কনফিগারেশনের কারণে এর ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই হয়। আর এটা হলো আমাদের ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, দেখো দুটো ভোল্টেজকে সে ডিফারেন্স করতেছে, এখানে একটা ভোল্টেজ আছে এখানে একটা ভোল্টেজ আছে, এই দুটো ভোল্টেজকে সে ডিফারেন্স করতেছে, এই জন্য এর আউটপুট ইম্পিডেন্সটা অনেক লো হয়। এটা আমাদের বোঝাচ্ছে যে আমরা শিখছিলাম না যে একটা আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা হাই হইতে হবে এবং আউটপুট ইম্পিডেন্সটা লো হইতে হবে। এই কনফিগারেশনটা সেটাই বোঝাচ্ছে যে তোমার এখানে তোমার ইমিটার ফলোয়ার ইউজ করা হয়েছে, কারণ কি দেখো এখানে তুমি যদি V1 অ্যাপ্লাই করো তুমি কিন্তু ঘুরে ফিরে কিন্তু এখানে V1ই পাচ্ছ, এখানে V2 অ্যাপ্লাই করতেছো মানে এই V2 কে ফলো করতেছে, তুমি এখানে V2ই পাচ্ছ, মানে এটা হচ্ছে আমাদের ইমিটার ফলোয়ার সার্কিট, বিধায় এর ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই। এবং আমরা যে অফেন ইউজ করছি ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করছি অ্যাম্পলিফায়ার 3 তে, এটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বিধায় এর আউটপুট ইম্পিডেন্সটা অনেক লো হয়, যেটা আমাদের আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তারপর আমরা দেখি যে কি কি পার্থক্য পাইলাম আবার। তাহলে এটাও আমরা বুঝছি, ঠিক আছে, দ্য আউটপুট ইম্পিডেন্স অফ দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইজ ভেরি লো ডিউ টু দ্য ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, এই কারণে। তারপর দেখো এখানে আমরা কি করছিলাম, দ্য CMRR অফ অফেন 3 ইজ ভেরি হাই, অলমোস্ট অফ দ্য কমন মোড সিগন্যাল উইল বি রিজেক্টেড। মানে কি আমাদের যে যদি ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার হয়, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হলো এর CMRRটা অনেক হাই হয়, বিধায় সে কি করতেছে এটা আমাদের কমন মোড সিগন্যাল মানে কি নয়েজ, এই নয়েজটাকে সে রিডিউস করতেছে বা রিমুভ করতেছে। তারপর আমাদের এটা কোশ্চেনটা আমাকে এটা ধরছিল তোমার হচ্ছে আমাদের যখন রুয়েটে ছিলাম আমি 8th সেমিস্টারে, তখন আমাকে ভাইবারে ধরছিল এটা, হোয়াট ইজ CMRR, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইট, ঠিক আছে। তাহলে তোমাদের এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, আশা করি বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। তারপর আমাদের লাস্ট এটা যেটা আমি তোমাদের ফার্স্টের দিকে বলছিলাম যে অ্যাপ্লিকেশন গুলো কি কি হইতে পারে। দেখো the instrumentation amplifier used in data acquisition from small output transducer like thermocouple, strain gauge, measure of Wheatstone bridge, ঠিক আছে। তাহলে আমাদের এই যে থার্মোকাপল আছে, স্ট্রেন গেজ আছে, মেজার অফ হুইস্টন ব্রিজ, এগুলো থেকে যে আমরা আউটপুট পাবো সেই আউটপুট গুলা অনেক ক্ষুদ্র সিগন্যাল হবে, ঠিক আছে। সেই ক্ষুদ্র সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য সাধারণত আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ করি। তোমাদের নেক্সট দিন আমি দেখাবো যে কিভাবে থার্মোকাপলের সাহায্যে তুমি ভোল্টেজ উৎপন্ন করতেছো, তারপর তোমাদের হুইস্টন ব্রিজে তুমি কিভাবে ভোল্টেজ উৎপন্ন করতেছো, সেগুলো তোমাদের নেক্সট দিন দেখাবো আমি।
চার্জেসও যখন পড়াবো তখন। পরেরটা দেখো, দিস অ্যাম্পলিফায়ার আর ইউজড ইন মেডিকেল রাডার এটসেট্রা। ঠিক আছে, আমরা যে মেডিকেলে ইসিজি করতেছি, রাডারের যে সিগন্যাল দেখতেছি, যে যদি রেডিও কমিউনিকেশন হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাম্পলিফায়ার গুলো আমরা ইউজ করতে পারি শুধুমাত্র নয়েজটাকে রিমুভ করার জন্য। তারপর এখানে দেখো, দিস অ্যাম্পলিফায়ার আর ইউজ টু এনহান্স দ্য সিগন্যাল টু নয়েজ রেশিও ইন অডিও অ্যাপ্লিকেশন লাইক অডিও সিগন্যাল উইথ লো অ্যাম্পলিটিউড। আমরা ফার্স্টের দিকে পড়ছিলাম কিন্তু the instrumentation amplifier is one kind of amplifier which is to amplify low level signal। তার হচ্ছে অ্যাম্পলিটিউডটা অনেক কম, এখানে আমরা বুঝতেছি এই ধরনের অ্যাম্পলিফায়ারটা সিগন্যাল টু নয়েজ রেশিও বৃদ্ধি করার জন্য এর অ্যাম্পলিটিউডটা বৃদ্ধি করে। এই যে আর মশাই কামড়ায়। ঠিক আছে, তারপর আমরা একটু পরেরটাতে আসি। These amplifiers are used for imaging, ঠিক আছে, such as video data acquisition in high conditioning high speed signal। আমরা যদি কোনো ভিডিও ডাটাকে ভিজুয়ালাইজ করতে চাই, সেই ডাটা কিন্তু আমাদের সিগন্যালের স্ট্রেংথটাকে বৃদ্ধি করতে হয়। এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সকল অ্যাম্পলিফায়ারের দরকার আছে। তারপর আমাদের দিস অ্যাম্পলিফায়ার আর ইউজ ইন রেডিও ফ্রিকোয়েন্সি কেবল সিস্টেম। আমরা সাধারণত দেখি যে রেডিও ফ্রিকোয়েন্সিতে যে কেবল থাকে সেখানে নয়েজ একটা ডিরেক্টলি ইস্যু তৈরি করে, তো আমাদের কাজ হবে এই নয়েজটাকে রিডিউস করা। এই সকল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করতে পারি। এটাই হলো আমাদের আজকের পড়াশোনা। এখন তোমাদের ফিডব্যাকটা আমাকে বলো, তোমরা পুরোপুরি বুঝছো কিনা? জি স্যার, ইনশাআল্লাহ জি স্যার, বুঝতে পারছি, ইনশাআল্লাহ দেখা যাবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ডেফিনেটলি বলবা, কারণ দেখো যে কোনো কিছু কনসেপ্ট ক্লিয়ার না হলে হয়তোবা দেখো দুদিন পর তোমরাও কোনো না কোনো জায়গায় টিচার হবাই, একজন দুইজন না, হয়তোবা ধরো 5-6 জন অন্য একটা ইউনিভার্সিটি তুমি টিচার হচ্ছ, তখন তোমাদের কিন্তু এই একটা প্রবলেম করতে পারে, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমাদের নিবে না, তখন তোমাদের মন খারাপ হইতে পারে, এত ভাইবা দিচ্ছি এমন নিচ্ছে না কেন, আমাদের সিজিপি অনেক ভালো 3.98 এর উপরে বা 3.95 এর উপরে, কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার না। আসলে এই যে তোমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কিন্তু শুধুমাত্র যে আমি তোমাকে যা বলবো তাই ঠিক না, তোমরাও কিন্তু কিছু ইনপুট দিবা, আমি শিখবো, আমার থেকে কিছু ইনপুট নিবা, তোমরা কিছু শিখবা, আর আমি খুব চেষ্টা করি যাতে তোমাদের খুব ভালোভাবে খুব ইজি ওয়েতে যাতে বুঝতে পারো তোমরা। আমি খুব ট্রাই করি, এখন কতটুকু পারি জানি না, কিন্তু আমি খুব চেষ্টা করি যাতে তোমরা খুব ইজি ওয়েতে বুঝতে পারো। আর আমার স্লাইড টাইম ওইভাবে সাজায় যাতে তোমাদের খুব ভালোভাবে বোঝানো যায়। এখন তোমাদের উপর তোমাদের আউটপুটটা নির্ভর, ইনপুটটা নির্ভর করছে, তোমরা আসলে কিভাবে বুঝতেছো, তোমাদের রেজাল্ট দেখলে হয়তো বুঝতে পারবো তোমাদের ইয়েটা কেমন। তোমাদের কোনো কোশ্চেন আছে এটা নিয়ে বলো? না স্যার, আপাতত নাই। না স্যার, আপাতত নাই। আপাতত নাই স্যার। হ্যাঁ, তো তারপর তোমাদের একজন আমাকে ইয়েতে তোমাদের কালকে দিছিলাম একটা কেমিস্ট্রি একটা ইয়ে দিছিলাম, নোট দিছিলাম, শুধুমাত্র যারা টিউশনে করে তাদের জন্য দিছিলাম। ঠিক আছে, আবার অনেকে বলছে যে তোমাদের হচ্ছে ইয়েটা দেওয়ার জন্য, কেমিস্ট্রি হচ্ছে কি বলে জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রি দেওয়ার জন্য। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রিটা আমি এখনো পড়া শুরু করি স্যার নাই। রেকর্ডিংটা অফ করে নেন স্যার, বড় হয়ে যাবে পড়া যদি শেষ হয়ে থাকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,